প্রাথমিক আলোচনা হিসেবে আমরা যেহেতু প্রথমে টিকা কার্যক্রমটা রেখেছিলাম, এই বিষয়টা সামান্য আপনাদেরকে জানায় রাখি যে আমাদের বিগত দিনের কার্যক্রমটা কিরকম ভাবে গেল। এক তো আমাদের আহ, জি, আমরা অন্যরা কথা আপাতত না বলি, বাকিটা মিউট করে রাখি। আলোচনা শেষ হলে যদি কারো বিশেষ কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ প্রশ্ন না হবে। সকলে মিউট করে রাখি, কেউ ক্যামেরা অন করে রাখতে চাইলে রাখতে পারেন, সমস্যা নেই। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আমাদেরকে গত কিছুদিন আগেই, 2 দিন আগে সম্ভবত, একটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি জুম মিটিং হয়েছিল। সেখানে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, যা আমরা অনেকগুলো শেয়ার করেছি, বা কিছু জানি, অত কিছু এখনো জানা বাকি আছে। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, 1 মিনিট। জি, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি, এদিকে এদিকে পরীক্ষা সমূহের বিষয়টা তারা উল্লেখ করেছে। পরীক্ষা সমূহের বিষয়টা আপনার হেলথ সার্টিফিকেটে পেয়ে গিয়েছি, যে প্রাথমিক যে চেক আপগুলো আমাদেরকে করতে হবে, এটা প্রত্যেকেই ইতিমধ্যে জানেন। আর হচ্ছে এই চেক আপগুলো সবারই করতে হবে, কারো বিশেষ রোগ থাকুক বা না থাকুক, কারো মানে জটিল সমস্যায় যদি কেউ আক্রান্ত নাও থাকেন, তারপরেও এই রোগ চেক আপগুলো সবারই করতে হবে। একজন সুস্থ মানুষকেও এই চেক আপগুলো করতে হবে। আর দুরারোগ্য ব্যাধি যাদের রয়েছে তাদের কি 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 ধরনের সমস্যাকে দুরারোগ্য ব্যাধি হিসাবে গণ্য করা হয়েছে সেই বিষয়টি এদিকে উল্লেখ আছে। যেমন কিডনি জনিত সমস্যা, ডায়ালিসিসের প্রয়োজন হয় এরকম ব্যক্তি, তারপরে যার হৃৎপিণ্ডের অকার্যকারিতা রয়েছে, যার শ্বাসকষ্টের কষ্ট রয়েছে, বা যার লিভারের সমস্যা রয়েছে। এই 4টি বিষয়, একটা কিডনির সমস্যা, একটা হৃৎপিণ্ডের সমস্যা, আর একটা হচ্ছে ফুসফুসের শ্বাসকষ্টের সমস্যা যদি অ্যাডভান্স মানে লেভেলের হয়, তারপরে আপনার লিভারের সমস্যা। এই 4টা সমস্যাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে। তারপরে 2 নাম্বার হচ্ছে আরেকটি বিষয়, মানসিকভাবে যদি কেউ বিকল হয়, মানসিকভাবে যদি কেউ রোগাক্রান্ত হয়, তার মস্তিষ্কে যদি সমস্যা থাকে, তাহলে সেই বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। এছাড়া যদি এই রোগগুলো থাকে, কারো যদি বিশেষ রোগে আক্রান্ত থাকেন, তাদের কি কি চেক আপ করতে হবে সেই বিষয়টিও এদিকে উল্লেখ আছে। মানে হৃৎপিণ্ডের সমস্যা হলে কি করতে হবে, কিডনির সমস্যা হলে কোন চেক আপগুলো করতে হবে, লিভারের সমস্যা হলে বা ফুসফুসের সমস্যা হলে কোন কোন চেক আপ করতে হবে, এই বিষয়টিও এদিকে উল্লেখ করা আছে। আপনারা মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। হুম। এদিকে অনেকে যে সিভিল সার্জনের বিষয়টা, আহ, মানে আমাদের যে পোর্টালে যে ইটা আপলোড করা আছে, ফাইলটা আপলোড করা আছে, সেখানে সিভিল সার্জনের বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ নেই। আমরা অন্যরা যারা আছি একটু মিউট করে রাখি। সিভিল সার্জনের বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ নেই, তবে সরকারের যে মন্ত্রণালয় থেকে যে জুম মিটিংটি হয়েছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে এই নোটিশটি আমাদেরকে দেওয়া হয়েছে, যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। তারপর 2 নাম্বার বলা হয়েছে টেস্ট রিপোর্ট নিয়ে সিভিল সার্জন অফিস হাসপাতালে গমন করতে হবে, মানে সিভিল সার্জন অফিস বা হাসপাতালের যে সিভিল সার্জন অফিস থাকে, কার্যালয় থাকে, সেখানে যেতে হবে। সেখানে যে রিপোর্টটা দেখাইতে হবে এবং হেলথ প্রোফাইল তাদের মাধ্যমে কি করতে হবে, এগুলো অনলাইনে আপলোড করতে হবে। অতএব সিভিল সার্জনের কাছে যাওয়া, এটা যদিও আমাদেরকে স্পষ্টভাবে পোর্টালে উল্লেখ নেই, তবে এটা করণীয়। আমরা কিন্তু প্রথম দিন থেকে আপনাদেরকে এই গাইডলাইনগুলো দিয়ে আসতেছি, মানে যখন থেকে আমরা পেয়েছি, প্রায় আজ থেকে 5-7 দিন হয়ে গেছে, আমরা এই গাইডলাইনগুলো অলরেডি দিয়ে আসতেছি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। গ্রুপে এই বিষয়গুলো ইতিমধ্যে জানানো হয়েছে। তারপরে আর কোনো বিষয় আসে কিনা আমরা একটু দেখি এদিকে কি আছে। হ্যাঁ, এদিকে মানে ওদিন মন্ত্রণালয় থেকে যে জুম মিটিংটি ছিল, এই জুম মিটিংয়ে বাংলাদেশের প্রায় অধিকাংশ সিভিল সার্জন অফিস যারা এই কাজের সাথে জড়িত, তারপরে বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রের সাথে যারা জড়িত আছে, সকলেই যুক্ত ছিলেন। প্রায় 300 অফিসারের মতো ওদিকে সেদিন যুক্ত ছিলেন জুম মিটিংয়ে। তো তাদেরকে মানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা কেন্দ্রে যাতে অবশ্যই নির্ধারিত স্থান নির্বাচিত করা হয় হাজী সাহেবদের জন্য। প্লাস তাদের যে হাজী সাহেবরা যে টিকা গ্রহণ মানে চেক আপ করবে, সেই তাদের জন্য নির্ধারিত স্থান আছে, সেটা আবার বিলবোর্ড করে বা তাদের ব্যানার করে প্রকাশ্যে ভালো জায়গায় যাতে প্রদর্শন করা হয়, যাতে সবার চোখে পড়ে এরকম জায়গায় সেটা টানানো হয়, এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্লাস 7টি যে চেক আপ করা হবে, প্রাথমিক যে 7টি পরীক্ষা রয়েছে, সেটার জন্য যেন কোনো ডাক্তারের
পারমিশন নিতে না হয়। সরকারি হাসপাতালগুলোতে নিয়ম থাকে যদি চেক আপ করাতে যায় তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসতে হয়, যেন প্রেসক্রিপশন না চাওয়া হয়। 60টি চেক আপ যেন কোনো প্রেসক্রিপশন ছাড়াই তাদেরকে করে দেওয়া হয়, এই বিষয়ে বলে দেওয়া আছে। তারপরে ফি জমা প্রদানের বিষয়ে ব্যবস্থা, মানে সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এবং পৃথক সিরিয়াল, হাজী সাহেবদের জন্য পৃথক সিরিয়ালের ব্যবস্থা করা, এবং লক্ষ্য রাখতে বলা হয়েছে একই দিনে যেন পরীক্ষা সম্পন্ন করা যায়, অর্ধেক আজকে করে আবার কালকের জন্য ঘোরানো না ঘোরানো। সকালবেলা গেলে তো অনেকেই দিনের মধ্যে করতে পারেন সময় লাগলেও, যদি সকালে যেতে নাও পারেন তারপরেও যেন বিকালবেলা কেউ গেলেও তার পরীক্ষা যেন একটু সময় বেশি লাগলেও অফিসাররা থেকে যেন সমাপ্ত করে দেন, এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। তো সরকার যাই হোক মোটামুটি আন্তরিক আছেন বিষয়টা নিয়ে। আহ, তারা চেষ্টা করতেছেন, যেহেতু সরকারি সিস্টেমটা অনেকদিন ধরেই একটু ঝামেলাপূর্ণ বা অভ্যস্ত না মানুষ, এই জন্য একটু ঝামেলা হচ্ছে, তবে সরকার এই বিষয়ে আন্তরিক আছেন, তারা যথাসম্ভব চেষ্টা করছেন বিষয়টাকে ডেভেলপ করার জন্য। তো ইতিমধ্যে অনেকে চেক আপ করেছেন, আমাদের অভিজ্ঞতা, অনেকের অভিজ্ঞতা আমাদের সামনে এসেছে। কুর্মিটোলা হাসপাতালে একটি অভিজ্ঞতা সামনে এসেছিল, যেখানে প্রথম দিন একজন খুবই ভোগান্তির শিকার হয়েছিলেন। তো সেই হিসাবে কিন্তু ওই মিটিংয়ে কুর্মিটোলা হাসপাতালে ওই যে পোস্টটা, ওই পোস্টটা নিয়েও আলোচনা হয়েছে যে আপনার এরকম একটা পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে যে সারাদিন লাগায় চেক আপ করছে। তো এটার বিষয়ে তারা ব্যবস্থা নিয়েছে এবং কুর্মিটোলা হাসপাতালে যত মানে ব্যবস্থাপনা উন্নত করার জন্য যত দ্রুত করা যায় সেই ব্যবস্থা তারা নিয়েছে। এবং অন্যান্য হাসপাতাল, আমাদের একজন হাজী সাহেব মুগদা হসপিটালে চেক আপ করিয়েছেন অল্প সময়ের মধ্যে। তারপরে আমার জানা মতে এই মিটফোর্ড হসপিটালে একজন করিয়েছেন। তবে কুর্মিটোলাতে যিনি আমাদের চেক আপ করিয়েছেন তিনি কুর্মিটোলায় যেয়ে নাকি কোনো সিভিল সার্জন অফিস পাননি। তা মানে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করার পরেও তারা এরকম কোনো সমাধান দিতে পারেনি। তো বিভিন্ন সমস্যা এখনো চলতেছে, কিছু কিছু সমস্যা আছে, তারপরেও সবাই চেষ্টা করতেছে, আসলে আমরাও চেষ্টা করতেছি যে দিক নির্দেশনাগুলো আমরা পাচ্ছি সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তারপরেও দেখা গেছে সরকারি বিষয়ে কিছু ঝামেলা থাকেই, সব বিষয় আসলে আমরাও জানতে পারি না। আমরা যতটুকু জানি অবশ্যই জানি, এমন অনেক এজেন্সি আছে যারা মানে এতটুকু জানে না। মানে আপনারা হাজি সাহেব আপনাদেরকে যেমন গ্রুপের মাধ্যমে প্রত্যেকটা বিষয় প্রতিনিয়ত আমরা ডে টু ডে আপডেট দেওয়ার চেষ্টা করি, আমাদের কাছে এমন হাজি সাহেবরা মানে অনেক বাইরের এজেন্সি আমার সাথে পরিচয়, আমি যেহেতু অনলাইনে বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্ট দিই, ভিডিও টিডিও দিই, বিভিন্ন বাইরের এজেন্সির লোকেরাও আমার সাথে যুক্ত থাকেন। অনেকে আমাকে ফোন দিয়ে মানে এরকম একজন আছে যে আমাকে মেসেজ দিচ্ছে যে তাকে তার কোনো চেক আপ করতে হবে না, এজেন্সি তার সব চেক আপ করে দিছে। তো আমি বললাম ঠিক আছে, আপনার এজেন্সি চেক আপ করে দিচ্ছে, কি চেক আপ করছে একটু দেখান তো। তখন উনি আমাকে দিতেছে যে হেলথ প্রোফাইলটা আমাকে পাঠাইছে, যে এই যে হেলথ প্রোফাইল আমাকে দিয়ে দিছে, এই যে এটা আমার সব হয়ে গেছে। তো হেলথ প্রোফাইলটাকেই সে মনে করতেছে যে না তার সব চেক আপ হয়ে গেছে, এখন তার আর কিছু করা লাগবে না, এটা নিয়ে সে টিকা দিতে চলে যাবে। তো তাদের হচ্ছে এই অবস্থা। আবার আরেকজন আমাকে মানে ওদিনও আলোচনা হয়েছে যে জুম মিটিংয়ে, যে অনেক হাজি সাহেব আছেন যারা কি করতেছেন বেসরকারিতে চেক আপ করিয়ে ফেলেছেন কোনো নির্দিষ্ট গাইডলাইন না পাওয়ার কারণে, না জানা থাকার কারণে। ইতিপূর্বে যেরকম গিয়েছে যে বেসরকারিতে চেক আপ করানো যায়, তো তারা কি করতেছেন বেসরকারিতে চেক আপ করায় তারপরে সিভিল সার্জন অফিসে যাচ্ছেন। তো সিভিল সার্জন অফিস তো এটা অ্যাপ্রুভ করছে না, যেহেতু সরকারি নিয়ম নাই। তো এরকম বিভিন্ন রকম জটিলতায় তারা পড়তেছেন আর কি, তখন আবার তাদেরকে ডাবল চেক আপ করাইতে হইতেছে। তো যাই হোক, সমস্যা থাকবে আসলে। হজের সফর এটা আপনারা জানেন প্রত্যেকেই, হজের সফর ধৈর্যের সফর, ধৈর্যের পরীক্ষাটা একটু এই বছর আমাদের একটু আগে থেকেই শুরু হয়েছে। ইনশাল্লাহ যারা আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, আল্লাহ তাআলা সামনের সফরটা আমাদের জন্য সহজ করবেন। আমরা যত সম্ভব চেষ্টা করব ধৈর্যের সাথে থাকার, সরকারি গাইডলাইনগুলো অনুসরণ করার। আপনাদের কথাগুলো আমরা শুনবো, এছাড়া আরো দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করবেন আমাদের চেয়ারম্যান সাহেব। তবে মনে রাখতে হবে ধৈর্য আপনাকে ধরতেই হবে, ধৈর্যের পরীক্ষা এটা আসলে। আমল যাই হোক, হজের আমল কিছু নির্দিষ্ট আমল আমরা দেখি, কিন্তু এর থেকে বড় বিষয় হচ্ছে হজের আমলটা অন্য সকল আমলের মতো না। আপনি নামাজ পড়লেন, 4 রাকাত নামাজ পড়ে ফারিগ হয়ে গেলেন এরকম না, সেখানে আপনাকে পরিপূর্ণ বেশভূষা থেকে শুরু করে একদম ফার্স্ট স্টেপ থেকে কিন্তু আপনার জীবনকে পরিবর্তনের একটা মেসেজ আপনাকে দেওয়া হয়। আপনি এহরামের মাধ্যমে কিন্তু আপনার সমস্ত পরিচয় আপনার ভুলে যেতে হবে। আপনি বড় একজন অফিসার, বড় একজন ডাক্তার, বড় একজন ব্যবসায়ী, সমস্ত বিষয় কিন্তু আপনার একদম ফার্স্ট স্টেপে ভুলে যেতে হবে। ভুলে যেয়ে আপনাকে একদম আল্লাহ তাআলার গোলাম হিসেবে শুধুমাত্র আল্লাহর পরিচয় আপনাকে সেখানে উপস্থিত হতে হবে। তো এই জন্য ধৈর্যের সাথে যে কোনো বিষয় মোকাবেলা করা। আসলে আমরা ধৈর্যের বয়ান
করি বা শুনি, যেটাই করি, কিন্তু দেখা গেছে হজের সফরে এমন অনেক ঘটনা ঘটে যায়। অনেক ভদ্রলোক এরকম থাকে যারা তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে অধৈর্য হয়ে পড়ে, অতঃপর তারা সেটা নিয়ে আসলে নিজেরাই খুব লজ্জিত হয়ে যায়। আমাদের সফরে এরকম এরকম মানে বলা শুরু করলে এরকম অসংখ্য ঘটনা আছে, যেটা মানে বলে বলে শেষ করা যাবে না। একজন ভদ্র মানুষ আরাফার ময়দানে আমার সাথে, আমার প্রথম হজ সফরে আর কি, আমার সাথে বেশি আগেরও কথা না, তো আমার সাথে কি করলেন, উনি আপেল নিয়ে আমার সাথে তর্কে লেগে গেলেন যে আমি সবাই আপেল দিলেন, আমি তো আপেলটা পাইলাম না। তো এরকম একটা বিষয় আর কি। তো যাই হোক, ওনাকে আমি বুঝাইতে পারলাম যে আসলে দেখেন আপেল ওনাকে পাশের গ্রুপে আমাদের আপেলটা পাইলাম না, মানে সেদিন ঘটনা এরকম ছিল যে আমাদের গ্রুপের কাউকে আমরা আপেল দিতে পারি নাই। পাশের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের সবাই, গ্রুপ লিডার এসে তাদের সবাইকে আপেল দিছে, কিন্তু আমরা কেউ আপেল দিতে পারিনি। কি ঘটনাটা এরকম ছিল যে পাশের গ্রুপটা মানে গ্রুপটা ছিল ছোট, কিছু আপেল আসছিল, সে আপেলগুলা সংগ্রহ করে সেই তাদের গ্রুপের 20 জন ছিল, 20 জনকে সে বন্টন করতে পারছে। এটা 2023-এর ঘটনা। তো আমাদের 23-এ আমাদের হাজির সংখ্যা ছিল 300+, 308 জনের মতো মনে হয়, 8-9 জন এরকম। 300+ আমাদের হাজির ছিল। তখন আমরা যদি 100 আপেল নিয়ে আসি বা 200 আপেল নিয়ে আসি, যদি এটা বন্টন করতে না পারি তাহলে কিন্তু বিশৃঙ্খলা হয়। তখন আপনি বলতে পারেন যে না, 200 জন খাবে, বাকিরা ধৈর্য ধারণ করবে। না ভাই, এই অভিজ্ঞতা আমাদের আছে। গত হজের সফরের কথা যদি বলি, আমাদের সামনে মিজান ভাই আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ওনারা সবাই জানেন যে মানে ছাতা দেওয়া হয়েছিল আর ফ্যান দেওয়া হয়েছিল, একটা ছোট ফ্যান। তো একটা ছাতা একজন কম পাইছে আর কি, সেটা নিয়ে যে মানে যেই তার মানে তর্ক বিতর্ক হয়েছিল তাঁবুর মধ্যে, মিনার তাঁবুর মধ্যে, সেটা শুনলে আসলে অবাক লাগে যে একটা ছাতা এখন কম পাইলো, এটা আমি কিভাবে তাকে ম্যানেজ করব, কার ছাতা নিয়ে কারে দিব। এটা তো কেউ, চুপচাপ সবাই বসে থাকে ছাতা নিয়ে, এখন এটা তো ম্যানেজ করা যাচ্ছে না আর কি। তো এরকম একটা দুইটাও যদি কম হয় তাহলে কিন্তু বিশাল একটা হ্যারাসমেন্টের তৈরি হতে হয়। একজন 20 জনের একটা গ্রুপ আছে, সে কোনোভাবে একটা জিনিস ম্যানেজ করলো, সে তাকে দিয়ে দিল, আর আমরা এটা দিব কি দিব না সেটা আমাদের বহুভাবে চিন্তা করতে হয় আর কি। আমরা চেষ্টা করি সর্বোচ্চ সেবাটা দেওয়া, তারপরেও বিভিন্ন পরিস্থিতির কারণে কখনো পারি না। আহ, এই জন্য আপনারা মানে ধৈর্য সহকারে সবগুলো বোঝার চেষ্টা করবেন, ওভারঅল যাচাই বাছাই করার চেষ্টা করবেন যে আমরা আসলে কি করতে চাচ্ছি, কি করতে পারছি, আমরা কতটুকু আপনাকে দিলাম, পাশের এজেন্সি আসলে কতটুকু করতে পারলো, সব কিছু মিলে আপনারা একটা কমেন্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আমরা প্রশ্ন উত্তর নিব ইনশাল্লাহ। প্রশ্ন উত্তর নিব, নোট করে রাখতে পারি আমরা, প্রয়োজনে কমেন্ট আচ্ছা। করতে পারি। এই পর্যায়ে আমাদের ট্রাভেলসের অন্যতম পরিচালক, খুলনা শাখার অফিস পরিচালক জনাব মৌলানা মিজানুর রহমান সাহেব আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা হজের বিষয়গুলা অনেক সময় দেখা যায় ফার্স্ট ফ্লাইট চালু হওয়ার সময় মানুষের মধ্যে একটা অনুভূতি আসে যে আমরা হজে যাচ্ছি। এখন অবস্থা পরিবর্তন হয়ে গেছে, অনেক আপডেট হয়ে গেছে। সৌদি সরকার মানে গত বছর আমরা যখন হজ করি তখনই এই বছরের হজের প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে কি এই বছর হবে, অর্থাৎ 2025 সালের হজের কার্যক্রম 2026 সালেই তারা তৈরি করে ফেলছে। তো আমরা অনেক কিছুই জানি না। 26-এরটা আহ, 25-এ। হ্যাঁ সরি, ওই যে 26-এরটা 25 সালেই তারা তৈরি করে ফেলছে। তো আমরা জিনিসটা অনেকেই জানি না, এখন আমাদেরকে জানানো হচ্ছে। আমরা মনে করতেছি যে এত তাড়াতাড়ি কেন, এত তাড়াতাড়ি কেন, এখনো হজ কোথায়, এখনই আমাদেরকে মেডিকেল করতে হবে, এখনই টাকা জমা দিতে হবে, এখনই আমাদেরকে কোরবানির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো আগে কোরবানি সৌদি আরবে পৌঁছানোর পরে আমরা এটা করতাম লিস্ট করে, তারপরে আমরা ওই সময় তাৎক্ষণিক ব্যবস্থা নিতাম সৌদি আরবে পৌঁছানোর পরে। আর এখন সৌদি আরবে পৌঁছানো তো দূরের কথা, হজ ফ্লাইটও শুরু হয় নাই। আর এখনো 6 আরো মাস আগে। 4-5 মাস বাকি, 5-6 মাস আগে। তো বিষয়গুলো আমাদের কাছে হয়তো, অনেকের কাছে এই বিষয়গুলো অনেকে আমাদেরকে বলেন যে হজ এখনো কোথায়, আপনারা এত ব্যস্ত হয়ে গেছেন, এত করতেছেন। এই জন্য আমি এক কথায় আপনাদেরকে বললাম যে 2026 সনের যে হজ ব্যবস্থাপনা, এটা 25 সালেই প্ল্যান হয়ে গেছে। তো এটা আমরা ধীরে ধীরে জানতেছি বিধায় আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অনেক তাড়াতাড়ি। না না, এটা অনেক আগেই প্ল্যান হয়ে গেছে। তো যা হোক, আমাদেরকে চেষ্টা করতে হবে সরকারি গাইডলাইন, সৌদি সরকার, বাংলাদেশ সরকার, দ্বিপাক্ষিক যে বিষয়গুলি আছে, মোয়াল্লেম, এজেন্সি, হজ ব্যবস্থাপনা এটা কোনো এজেন্সির হাতে না, কোনো একক সরকারের হাতেও না। এটা অনেক, দুইটা দেশ এবং মন্ত্রণালয় থাকে, এজেন্সি থাকে, অনেক বিষয়গুলি সমন্বয় করেই অ্যারেঞ্জমেন্ট গুলি করতে হয়। তো এই জন্য আমরা আপনাদের
হাজী সাহেবদের কাছে সংক্ষিপ্ত আমি আহ্বান করব যে যখন যে নির্দেশনাটা আসে আপনারা এটাকে সাধারণে সাদরে গ্রহণ করবেন এবং এটাকে পজিটিভ আকারে নেবেন। কখনোই এটা এমন বলবেন না যে আমাদেরকে জানানো হলো না, হঠাৎ করে এটা বলা হলো, হঠাৎ করে এটা করা হলো। যেমন এই যে এই বছরের ছবির কথা আসি, ছবি পিকচার, আমরা এর আগে পাসপোর্টে যে ছবি আছে যেটা একদমই অস্পষ্ট, যেটা আমরা জানি পাসপোর্টের মধ্যে কিরকম ছবি থাকে, জলছাপার একটা ছবি থাকে, মানে এটাকে ছবি বলা যায় না, ডিজিটাল হিসাবে এটা ঠিক আছে, কিন্তু প্রিন্টেড ছবি হিসাবে এটাকে ছবি বলা যায় না। তো এই ছবি দিয়েও আমরা বিচার কার্যক্রম, সমস্ত আইডি কার্ড সবকিছু আমরা করেছি। এবছর আমরা মানে ছবিগুলি ভালো ছবি দিয়েছি, তারপরেও সার্ভার বলতেছে যে এটা ল্যাব প্রিন্ট লাগবে। অর্থাৎ এটা মানে সাধারণ কোনো প্রিন্ট হলে হবে না, অর্থাৎ মোবাইলের দোকান থেকে বা সাধারণ প্রিন্টার থেকে যে প্রিন্ট করা হয় এইসব ছবিগুলোও অ্যাকসেপ্ট করতেছে না। অর্থাৎ কতটুকু আপডেট হয়ে গেছে সিস্টেমগুলি। তো এই জন্য দেখা যাচ্ছে আমরা একবার হাজিদের কাছ থেকে ছবি নিছি, আবার দ্বিতীয়বার ছবি চাচ্ছি, অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে আমরা তো একটা জিনিস তথ্য দিয়ে দিছি আবার আপনারা এটা বলতেছেন। অনেকে হয়তো পাসপোর্টের স্ক্যান কপি মোবাইল দিয়ে করে আমাদের কাছে দিছেন, কিন্তু ওইটা মেশিন রিডেবল পাসপোর্টের মানে সরাসরি যে স্ক্যানার মেশিন আছে ওইটা দিয়ে করে আপনাকে দিতে হবে এবং জিপিজি মোডে দিতে হবে। অনেকে পিডিএফ ফাইলে দেন, মোবাইল দিয়ে পিডিএফ ফাইলে করে দেন, এরকম বিভিন্ন জটিলতার কারণে আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলি যে এইটা এইরকম ভাবে না, এরকম ভাবে করতে হবে। তো যা হোক, এগুলি আসলে সিস্টেম আপডেট হওয়ার কারণে এগুলি আমাদেরকে আপনাদেরকে বিভিন্ন সময় বিরক্ত করতে হয়। আমরা আশা করি আপনারা সরকারি নীতিমালা এবং সিস্টেমকে যদি আমরা ফলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের কাজ, অ্যারেঞ্জমেন্ট, ব্যবস্থাপনা সবগুলি সুষ্ঠুভাবে সুন্দরভাবে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ ব্যবস্থাপনার প্রত্যেকটি কাজকে, প্রত্যেকটি বিষয়গুলিকে গুরুত্ব সহকারে এটাকে পালন করে সুষ্ঠু একটি হজ ব্যবস্থাপনা আমরা যাতে আপনাদেরকে উপহার দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমিন। এই পর্যায়ে আমাদের সামনে হজে আজকের যে মূল মূল আলোচনা, স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা কিছুটা আলোচনা হয়েছে। আরো ডিটেলস এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের ট্রাভেলসের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল গফফার সাহেব। এছাড়াও আমাদের সফরের অগ্রগতি কার্যক্রম কতটুকু এই বিষয়টিও উনি আপনাদেরকে অবগত করবেন। আসলে আজকের মিটিংটা শুক্রবারে করা হয়েছে। আপনাদেরকে আমি আগে পূর্বে বলেছি এই মাসটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এবং সবচেয়ে ব্যস্ততম মাস। হজের সমস্ত কাজ একদম খুঁটিনাটি পাই টু পাই এই মাসের মধ্যে আমাদেরকে শেষ করে ফেলতে হবে। ফ্লাইটের বিষয় আছে, তারপরে হোটেল, একাধিক আমাদের গ্রুপ থাকে আপনি জানেন। আমাদের বিভিন্ন প্যাকেজ অনুযায়ী গ্রুপ থাকে, শিডিউলেও ভিন্নতা থাকে, কেউ আগে যায় কেউ পরে যায়। তো কোন হাজি কখন কোন হোটেলে উঠবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখনই আমাদেরকে কনফার্ম করে ফেলতে হয়, মানে একদম পাই টু পাই সব অনলাইনে বুঝিয়ে দিতে হয় সে কোন তারিখে কোন হোটেলে প্রবেশ করবে। একটা হোটেল কিন্তু থাকে না এই সফরে, একাধিক তিনটা হোটেল থাকে। একটা থাকে আপনার সিসায়, আরেকটা থাকে হচ্ছে মক্কা, আরেকটা মদিনা। তো এরকম তিনটা হোটেল থাকে। প্রত্যেক হাজি কোন তারিখে কোন হোটেলে প্রবেশ করবে এবং কোন তারিখে কোন হোটেল থেকে বের হবে, তারপরে মক্কায় যে সে আবার কোন তারিখে প্রবেশ করবে কোন তারিখে বের হবে, প্রত্যেকটা আলাদা আলাদা একজন একজন ধরে ধরে এটা কি করতে হয় আমাদেরকে অনলাইনে আপলোড করতে হয়। এটা আছে হোটেলের বিষয়। তারপরে ট্রান্সপোর্টের বিষয়, এই ট্রান্সপোর্ট গুলোও কিন্তু এখনই কনফার্ম করতে হয়। এরকম মনে করার সুযোগ নাই যে আমরা সেদিকে যে বাস ভাড়া করব, যে বাসের সাথে দাম করবো যে সে আজকে কত নিচ্ছে কালকে কত নিচ্ছে, এগুলো না, সব আগে থেকে আজকে বসে আমার এরা নির্ধারণ করতে হয় আমার হোটেলের সামনে বাস কবে আসবে এবং কবে এসে কতজন যাত্রী কে বহন করবে। এটা আজকে আমাদেরকে ফিল আপ করতে হয়, এদিকে খুব সতর্কতার সাথে কাজ করতে হয়। আমি দিলাম এদিকে আমার বা 10 তারিখে আমার 20 জন হাজি থাকবে, আমি দিলাম। তো সেদিকে যায় সে কি পাইলো, 19 জন হাজি পাচ্ছে, একজন পাচ্ছে না। সে না পাওয়ার কারণে সে কিন্তু বাস ছাড়বে না, সে আমাদেরকে জবাবদেহি করবে। এটা নিয়ে মিটমাট যতক্ষণ না হবে সে বসে থাকবে। আমি দিলাম 22 জন যাবে, 2 জন বেশি কোত্থেকে আসলো সে সেজন্য বাস ছাড়বে না। তো এরকম অনেক জটিলতা আছে, এই কাজগুলো খুব সতর্কতার সাথে করতে হয়। তো এই সময়টা আমাদের অফিসের যারা আছেন তারা খুবই ব্যস্ত থাকেন এবং খুব সতর্কতার সাথে এই কাজগুলো করতে হয়। এই জন্য আমরা আসলে অফিস গ্রুপে আজকের জুম মিটিংটি করতে পারিনি, একটা ছুটির দিন করা হয়েছে। তারপরও আমরা যথাসম্ভব চেষ্টা করি আমরা দ্রুত শেষ করার জন্য। তো এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি ট্রাভেলসের চেয়ারম্যান সাহেব জনাব মাওলানা আব্দুল গফফার সাহেবকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। শোনা যাচ্ছে।
إن الحمد لله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مبارك وهدى للعالمين বরকতান কোরআনে পাক থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করা হয়েছে। সরল তর্জমা হলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো কাবা। আর এই কাবা নির্মাণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। অতএব আমরা যে নিয়ত করছি হজে যাব, আল্লাহর মেহমান হব, আল্লাহ আমাদেরকে তার মেহমান হিসাবে ডাক দিয়েছেন, আমরা সাড়া দিয়েছি এবং আমরা লিস্টে নাম লিখিয়েছি যে আমরা আপনার ঘরে আসার জন্য প্রস্তুত। আপনি আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ ডাক দিয়েছে কিভাবে? আল্লাহ আমাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা দান করেছেন, শারীরিকভাবে সুস্থতা দান করেছেন এবং বুদ্ধি জ্ঞান দান করেছেন যে এই অর্থ কখন কোথায় কিভাবে ব্যয় করতে হবে এই, এবং সুস্থ রেখেছেন। সবকিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই সব অ্যারেঞ্জমেন্ট গুলো আমার জন্য করা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তার মেহমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আমিন। তো মেডিকেল চেক আপ আমি করতে হবে ইয়েতে যায় ওই সরকার। আলোচনা করার আগে আমি আমি 10 থেকে 12 মিনিট আলোচনা করব। আমি আলোচনাটা করব, তারপর আপনাদের থেকে প্রশ্ন নিলে একটু সুবিধা হয়। আর যদি এখন মনে করেন যে প্রশ্ন করে নেবেন, তাহলে আমি প্রস্তুত আছি, প্রশ্ন নিব। হয়তো আলোচনা একটু ব্যাঘাত ঘটবে ধারাবাহিকতা রক্ষায়। আমি কি ঠিক আছে, আলোচনা আলোচনা করেন। আলোচনাটা আলোচনা করলে মানে ভালো, অনেকের প্রশ্নের উত্তরে জি আপনি জি। আসসালামু আলাইকুম, আপনি আলোচনাটা আগে করেন, আমার মনে হয় অনেকেরই প্রশ্নের উত্তর আপনার আলোচনা থেকে পেয়ে যাবে। হয়ে যেতে পারে। সঠিক। জি। প্রথম বিষয়টা হলো আমরা এবছর হাজী সাহেবদের খেদমতের ক্ষেত্রে বা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সৌদি আরব থেকে নতুন নতুন কিছু বিষয় দিক নির্দেশনা পেয়েছি। যেহেতু আমাদের হজের সফরটা করতে হয় ওই সৌদি আরবে, এবং তারা হোম কান্ট্রি হিসাবে তারা যে আইন কানুন বা শৃঙ্খলার জন্য যে পদ্ধতি আমাদেরকে অনুসরণ করার জন্য বলবেন, আমরা সেটা করতে বাধ্য। আমাদের গভর্নমেন্ট বাধ্য। সেই হিসেবে গভর্নমেন্টের সাথে আমরা অ্যালায়েন্স হয়ে কাজ করি। সেই হিসেবে আমরাও বাংলাদেশ গভর্নমেন্ট যেগুলো সৌদি আরব থেকে মেসেজ পান সেগুলো আমাদেরকে জানান, আমরা আবার আপনাদেরকে জানাই, এবং বাস্তবায়নের ক্ষেত্রে কি কি করতে হবে কখন কোথায় সেগুলো আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। এইভাবেই ধীরে ধীরে কাজগুলো সম্পন্ন হয়ে যায় এবং ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে কাজগুলো এগিয়ে যাচ্ছে। আপনাদের অসাধারণ সহযোগিতা আমরা পাচ্ছি, অভূতপূর্ব সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এভাবে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, আশা করি আমরা আপনারা যতটুকু চাচ্ছেন তার থেকেও সুন্দর একটা হজ ব্যবস্থাপনা আপনাদের জন্য আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এটা হলো বিষয়। তো আমরা অত্যন্ত সন্তুষ্ট যে আমার এজেন্সির যে হাজী সাহেবগণ আছেন, তারা যখন আমরা যেই ধরনের সহযোগিতা চাই একেবারে আমরা অনেকখানি দ্রুততার সাথে সেই সহযোগিতাগুলো পেয়ে যাচ্ছি। ছোটখাটো কিছু সুবিধা অসুবিধা তো দুনিয়ার সব কাজের ভিতরেই থাকে, এটা থাকবে, এটাও আমরা ওভারকাম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হলো একেবারে নতুন হলো স্বাস্থ্য পরীক্ষা। অন্য অন্য বছর এই স্বাস্থ্য পরীক্ষাটা অনেকটা অপশনাল ছিল, হয় হয়তো না হয় না হয়তো, যে কোনো একটা কাগজ দিয়ে দিলে হয়ে যেত। হ্যাঁ। বেশিরভাগ মেডিকেলের ইভেন রিপ্লেসমেন্টের অসুস্থ দেখা যাচ্ছে কাগজগুলো করা হইতো, এগুলো আশকোনা মুক্তিযোদ্ধা মার্কেটের চালের দোকান বা ওই যে ফটোকপির দোকানে কিনতে পাওয়া যেত, ওখান থেকে 10 টাকায় কিনে একটা আপলোড করে দিলেই হয়ে যেত। তো এবছর বিষয়টা একেবারে অন্যরকম করছে। এই কঠোরতা করার কারণ কি আসলে, হঠাৎ করে এত কঠোরতা কেন স্বাস্থ্য পরীক্ষার উপরে? আপনারা হয়তো অনুভব করতেছেন না যে কি পরিমাণ চাপ আমাদের উপরে এবছর সৃষ্টি হয়েছে সৌদি গভর্নমেন্ট থেকে। একটু আপনাদেরকে ধারণা দেই, তাহলে বুঝবেন আবার একটু। বিষয়টা হলো এমন যে 2025 সালে বাংলাদেশ থেকে টোটাল গাইড সহ সৌদি আরবে হজ পারপাসে গমন করেছেন 87,000-এর কিছু কম বেশি হজ যাত্রী বা তার গাইড বা আদার্স তার সহযোগী।
এর ভিতরে 69,000 প্লাস হজযাত্রী পাসপোর্ট এন্ট্রি করার মাধ্যমে সৌদি সরকারের স্বাস্থ্য সহযোগিতা নিয়েছেন। তাহলে এইটার রেকর্ডটা কি পরিমাণ, মানে কত পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে? লাইনটা যে সমস্যা। সে যখন মেডিকেলে আসেন, চিকিৎসা নেওয়ার জন্য আসেন হসপিটালে, তখন 14-15 জন 20 জন নিয়ে সাথে নিয়ে আসেন মোটামুটি, একটা হাইয়েস্ট ভাড়া করে, অথবা হেঁটে হেঁটে কাছে হইলে, অথবা অন্য কোনো ভাবে। সময় অসুস্থ কেউ হতেই পারে, এটা ভিন্ন বিষয়। মেডিকেল সনদ দিয়ে আসতে হয়, তো তারপরে এতটা হয় কেন? এটা পরবর্তী বছরে তোমরা সরকারি কোনো বড় কর্মকর্তার মাধ্যমে এটা সত্যায়িত করে তারপরে এই মেডিকেল সার্টিফিকেট গুলো তোমরা অনলাইনে সাবমিট করবা। 5-7 জন 10 জন করে হজযাত্রীরা ওপেন হার্ট সার্জারি করতে হয় সৌদি আরবে। এটা তো হজযাত্রীদের জন্য ফ্রি। তো অনেকে তারা মনে করতেছে, অনেকে এটা ইচ্ছাকৃত ভাবে করে, তাই কিছুটা ভালো তো ওখানে করে আসবো, ফাঁকে হজটাও করে আসলাম। এটা তাদের পক্ষ থেকে একটা ধারণা। বিভিন্ন রকম কঠিন কঠিন চিকিৎসায় অপারেশন করা হয় হজের সময়। গত বছরের হজযাত্রী কয়েকদিন আগেও বাংলাদেশে আসছে, সে অসুস্থ হয়ে হাসপাতালেই ছিল লম্বা সময়। তো এরকম ভাবে এই অবস্থা চলতে দেখে তারা বলছে, সে যদি এটা ভুল করে অথবা কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে ভুল সনদ সে সত্যায়িত করে, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিছো এইটা আমাদেরকে দ্রুত সময় জানাতে হবে। এরপর তোমাদের আগামী করার কারণে বাংলাদেশ সরকারও অনেকটা চাপে আছে। তো সবকিছু মিলে যাই হোক, আমরা চেষ্টা করব সার্বিক সহযোগ করে ফেলতে পারি এবং সহযোগিতা করতে পারি। লাইন করার ক্ষেত্রে আমরা যে সতর্কতাটা শুনতে অসুবিধা হচ্ছে। লাইনটা সমস্যা দিচ্ছে একটু। তার মধ্যে না, অন্য আমার একটু সমস্যা হচ্ছে, কি জানো, একজনে বারে বারে ফোন দিচ্ছে ফোনটার ভিতরে। এটা তো আসলে অফ রাখার সুযোগও নাই। ওনাকে যতবারই কাটি উনি আবারও ফোনটা ঢুকান। এমন এক মুসিবত, নাম্বারটাও চিনি না, সরি। আমি মাঝখানে একটু অমনোযোগী হয়ে গেছি ওনার ফোনটা দেখে এবার। যাই হোক, উনি আর দিচ্ছেন না, আলহামদুলিল্লাহ যাচ্ছি এভাবে কার্যক্রম পরিচালনা যদি সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা সার্বিকভাবে সতর্ক আছি, সচেষ্ট আছি। তারপরও কাজ করতে গেলে আমাদেরও টুকরো যে ওইগুলো আছে, আমরা সে ব্যাপারে কোনো ভুল না হয় সেই চেষ্টাটা থাকবে সর্বোচ্চ। তারপরও হয়ে গেলে সমাধানের জন্য পথ আছে। এই জন্য খুব বেশি আপনারা কোথাও কোনো কাজে যদি ভুল হয়ে যায়, মানে এটা গোপন করা বা ই করার কিছু নাই, আমাদেরকে একটু জানাবেন যে আমরা এই সময়ের ভিতরে এই কাজটা করতে পারি না, কিভাবে করব। টেনশন নেওয়ার কিছু নেই, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। খুব ঝামেলা হচ্ছে কোনো না কোনো কারণে, সেক্ষেত্রে হয়তো আপনার বায়োমেট্রিকটা একটু এগিয়ে গিয়ে করে আসলে সুবিধা। তো ছুটির দিনে বা অন্য কোনো সময় আমরা সেই সহযোগিতাটাও করার চেষ্টা করি। এটা তো একেবারেই রেয়ার কেস, 2-4 জনের ক্ষেত্রে করতে হয়, কারণ দায়িত্বের জায়গা থেকে তারাও হয়তো অত্যন্ত ব্যস্ত থাকেন। অবশ্যই বিলাসিতার জন্য এটা কেউ আমাদেরকে বলেন না যে আমার বাসা দিয়ে বের হতে মন চাচ্ছে না, আপনি এটা করেন, আমার এখানে লোক পাঠান। এরকম ঘটনা ঘটার কোনো কারণ নাই। হয়তো বা শারীরিক ভাবে মানে জ্যামের কারণে আসতে কারো অসুবিধা হয়, ফ্যামিলির মহিলা থাকে, তো নানাবিধ কারণে এরকম কোনো অসুবিধা থাকলে আমাদের সাথে পরামর্শ করবেন, আমরা সহযোগিতা করার চেষ্টা করব। দ্বিতীয়ত বিষয় হলো মেডিকেল এখন আমরা কিভাবে করছি এই বিষয়টা, যে সিভিল সার্জন অফিস এটা সত্যায়িত করবে। সরকার আমাদেরকে যেভাবে জানিয়েছে, প্রত্যেকটা মেডিকেল কলেজ যেগুলো তারা লিস্ট করছে, এখানে প্রত্যেকটার ভিতরে সিভিল সার্জন অফিসের একটা সাব অফিস আছে এবং থাকবে। তারাই ওখান থেকে এটা করে দেবে, কাউকে সিভিল সার্জন অফিসে আলাদা করে যেতে হবে না। বিভাগীয় পর্যায়গুলোয় এবং জেলা পর্যায়গুলোয় তাকে সিভিল সার্জন অফিসে আবার যেতে হবে। তো সেটা করে দেবে। এখন আজকে আমি একটা ঘটনা ফেস করলাম, আজকে না সরি গতকালকে যে উনি তার জেলা সদর হাসপাতালে গিয়ে উনি সকল টেস্ট গুলো করেছেন। এখন সিভিল সার্জন এটা সত্যায়িত করছে না। সিভিল সার্জন কেন করছে না? কারণ ওনার স্বাস্থ্য প্রোফাইলে ওনার লেখা আছে যে ওনার সেন্টার ঢাকা। তো ওনার স্বাস্থ্য প্রোফাইলে ওনার টিকা সেন্টার দেওয়া আছে ঢাকা, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওনার সেন্টার আলাদা করে করা নাই। এটা থাকার কথাও না, স্বাস্থ্য পরীক্ষা যে কোনো জায়গায় উনি করতে পারবে, এটা সরকারের বলা আছে। টিকা উনি কোথায় নিবে এটা নির্দিষ্ট করে দিতে হয় আমাদের। ওইখানে ওই পরিমাণ টিকা সরকার পাঠান এবং ওইটা গ্রহণ করতে হয়। বেশি টিকা সরকার কোথাও কোনো সেন্টারে পাঠান না। ঢাকার জন্য সবগুলো উন্মুক্ত, যে কোনো একটা গেলেই চলবে, কারণ ঢাকায় এক জায়গায় বেশি কম হলে একটা দিয়ে আরেকটা ট্রান্সফার করা সহজ, কিন্তু গ্রাম থেকে রিটার্ন আনাও কঠিন, আবার ওখানে 2-4টা পাঠানোও কঠিন। এই জন্য আগের থেকেই তারা নোট নিয়ে রাখে। তো যাই হোক, এখন সিভিল সার্জন আমার সাথে বারে বারেই বলতেছেন যে ভাই আমার এখানে এত জনের লিস্ট আসছে, তা তার লিস্ট তো আমার এখানে নাই, অতএব আমি তো একটা বেশি দিতে পারবো না। আমি কি, ভাই আপনি একটা বেশি দিবেন স্বাক্ষর, আপনার টিকা দেওয়ার তো দরকার নেই। ওনাকে বুঝাতে মোটামুটি আমার 45 মিনিট সময় লাগছে।
শেষ পর্যন্ত উনি বুঝছে, হয়তোবা উনি তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে ফোন দিয়েছেন, সময় নিয়েছেন, 4-5 বার ফোনে কথা হয়েছে, তারপর উনি বলছেন না ভাই এটা আমি দিতে পারবো, কিন্তু টিকাটা দিতে পারবো না। আমি কি আপনাকে সকাল থেকে আমি এই কথাটাই বলছি যে আপনি টিকাটা দেওয়ার দরকার নাই, আপনি শুধুমাত্র ওনার এই সনদটা এটা সত্যায়িত করে দেন, এতটুকুই। তো এটা সরকারি কর্মকর্তারাও যথাযথ প্রশিক্ষণের অভাবে বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা কিভাবে চলে এটা তো আপনারা জানেন, একেবারে প্রপারলি চলে না। সিভিল সার্জনকে যদি প্রশিক্ষণে ডাকা হয় তো উনি ওনার অধীনস্থ একজনকে পাঠাই দেন, উনি নিজে আসেন না। আবার যাকে পাঠাইছেন উনি আবার 2 মাসের ছুটিতে অন্য কোনো জায়গায় চলে গেছে, সে আর কার্যক্রমের সাথে সম্পৃক্ত নাই। এভাবে নানাবিধ হযবরল অবস্থার মধ্যেই কাজগুলো চলে বেশিরভাগ ক্ষেত্রে। তো তারপর আমাদের কাজগুলো সম্পন্ন করে নিতে হবে ধৈর্যের সাথে, কোনো অবস্থাতেই ধৈর্য হারানো যাবে না। ইনশাল্লাহ আশা করি এগুলো আর শেষ হয়ে যাবে, আমরা যথাসময়ে শেষ করতে পারবো। দ্বিতীয়ত বিষয় হলো, অনেক ভাই প্রবাসে আছেন, আমাদেরকে বলা হয়েছে যে 25শে জানুয়ারির ভিতরে এই কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে। তো সেক্ষেত্রে যারা বিদেশে আছেন তারা কি এখন শুধু এই স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশে আসবেন? আমরা এইটা যেদিন প্রথম চিঠি পেয়েছি স্বাস্থ্য পরীক্ষা এইভাবে আমাদেরকে সম্পন্ন করতে হবে, এদিন থেকে এই পর্যন্ত গভর্নমেন্টের সাথে সরাসরি এবং ভার্চুয়ালি 4টা-5টা মিটিং হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা এটার ব্যাপারে কোনো সমাধানে আসতে পারছেন না। কি আমলাতান্ত্রিক জটিলতা এটার ভিতরে হয়। আমরা কিছুদিন আগে কোনো একজনের বক্তব্য শুনছিলাম যে 107 নম্বর রুম দিয়ে 106 নম্বর রুমে একটা চিঠি দেওয়া হবে, একই ভবনে একই ফ্লোরে। তো এই চিঠিটা প্রথমে জিপিও তে পাঠানো হয়, জিপিও আবার ওই ডাকপিয়নের মাধ্যমে আবার 105 নম্বর রুমে আসে, তিনি আবার এটার জবাব দেন, এটা আবার ওই জিপিও ঘুরে তারপর 106 নম্বর রুমে ঢোকে। এই বাংলাদেশের এই পদ্ধতি, আমরা যতই আবেদন করি তারা এটা কোথায় কোথায় মিটিং এ উঠাবে, তারপরে এটা অনুমোদন হবে, তারপরে এটা পাস হবে, তারপরে এটার ব্যাপারে সিদ্ধান্ত হবে, এই অবস্থার মধ্যে আছি। আমরা যে চিঠি আমরা অ্যাসোসিয়েশন থেকেও দিয়েছি, গতকালকে আমরা শেষ পর্যন্ত তাদের সাথে মৌখিক আলোচনায় কোনোভাবে আশ্বস্ত হতে না পেরে আমরা লিখিতভাবে অ্যাসোসিয়েশন থেকে আমরা চিঠি দিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দেয়া থাকবে, আপনারা দেখবেন। প্রবাসীদের ক্ষেত্রে এখনো পর্যন্ত আলাদা কোনো সিদ্ধান্ত আসে নাই, বাকি যখনই আসবে আমরা পাওয়া মাত্রই আপনাদেরকে গ্রুপের মাধ্যমে অবহিত করব ইনশাআল্লাহ। এবং প্রবাসী যারা আছেন তাদের নোট আমাদের কাছে আছে, তাদের পার্সোনাল ইনবক্সেও আমরা এটা জানিয়ে দেবো এবং তাদের সাথে আমরা যোগাযোগ করার এবং সহযোগিতা করার চেষ্টা করব। এবং প্রবাসী যারা আছেন তাদের বায়োমেট্রিকে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, কোথাও কোনো বাধাপ্রাপ্ত হন, বুঝতে অসুবিধা হয়, আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন আমাদের অফিসের নাম্বারটায়, অফিস টাইমে। এবং যদি অফিস টাইমে সম্পন্ন না হয়, পার্সোনাল নাম্বারে যিনি বায়োমেট্রিকের দায়িত্বে আছেন তার নাম্বার আমরা গ্রুপে, আজকে কে কোন দায়িত্বে আছেন এগুলো আমরা গ্রুপে নাম লিখে আমরা দিয়ে রাখবো। যেই কাজটার জন্য যাকে দরকার তাকেই আপনি নক করলে সে সহযোগিতা করার চেষ্টা করবে অবশ্যই। তো এই ক্ষেত্রে আমরাও যখনই যেটা দরকার আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আবার আমাদেরও আপনাদের যেই যেই জায়গাগুলোয় সহযোগিতা দরকার আমরা আপনাদেরকে জানাবো, আপনারা ওটা মনে রেখে দ্রুত সহযোগিতা করবেন। কারণ আমরা এটা মনে করলে চলবে না যে হজ এখনো 5-6 মাস বাকি আছে, তো কি হলো এত তাড়াতাড়ি। হ্যাঁ, একটা সময় আমরা হজের কার্যক্রম শুরুই করতাম ঈদের পরে, রমজান ঈদের পরে। সেটা বেশি দিন আগে না, 2018 সাল পর্যন্ত। 19 থেকে এটা আগানো শুরু হইলো, রমজানে চলে আসলো 19-এ। এরপর আগাতে আগাতে এটা মোটামুটি ওই এক হজ শেষ হতে হতেই না আর এক হজের কার্যক্রম শুরু হয়ে যায়। তো আমরা গত বছর 25-এর হজে অনেক কাজ করে আসছি, যেটা 26-এর হজের কার্যক্রম। তো এইভাবেই আসলে চলতে থাকে। আমরা সবকিছু করার পরে আশা করি সম্পন্ন করে সুন্দরভাবে আমরা ভিসার কার্যক্রম সম্পন্ন করতে পারবো যথাসময়, এবং সার্বিকভাবে আমরা গুছিয়ে সুন্দর একটা হজ ব্যবস্থাপনা তৈরি করতে পারবো, ভালো একটা ডিজাইন করতে পারবো আপনাদের জন্য, যেভাবে আপনারা গেলে এবং ওখানে ইবাদত করার জন্য আপনারা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, মালিকের সাথে নিজেদের আবেগ নিয়ে ইবাদত করা, বন্দিগি করা, তাসবিহ তাহলিলের ভিতরে থাকা, সেক্ষেত্রে যখন আমাদের পক্ষে সম্ভব সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকবো এবং আছি, এবং সুন্দরভাবে আমরা এই ব্যবস্থাপনাটা সম্পন্ন করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো কোরবানির বিষয়। আমাদের মিজান সাহেব বলছেন যে প্রতি বছর আমরা সৌদি আরবে গিয়ে তারপরে আলোচনা শুরু করি। এবছর হঠাৎ করে, আগের থেকেই তারা বলতেছিল,
তারপরে আবার এটাকে বাতিল করলো, আবার এই সপ্তাহে জানানো হলো এই সপ্তাহে যে না, কোরবানি যারা দিবে, যাদের কোরবানি হবে সেটা ব্যাংকের মাধ্যমেই দিতে হবে এবং সে টাকাটা আইবিএন এ এখনই ঢুকাতে হবে। আর আইবিএন এ টাকা ঢুকাবার লাস্ট ডেট হলো এই 20শে জানুয়ারি। এরপর আর অনলাইন সিস্টেমে টাকা ঢুকানো যাবে না। আমাদের যত কার্যক্রম হবে আগামী হজ পর্যন্ত, এই তো যেই পরিমাণ টাকা আমাদের সৌদি আরবে লাগতে পারে এটা সব হিসাব করে এই 20 তারিখের ভিতরে সৌদি আরবের অ্যাকাউন্টে আমাদের জমা করতে হবে। এরপর ওখান থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে এটা খরচ করতে হবে। সেই হিসাবে যারা আপনারা কোরবানি করবেন, তারা যদি ব্যাংকের মাধ্যমে আপনারা করতে চান তাহলে অবশ্যই সরকারের এই নির্দেশনা মতে আপনারা টাকা জমা দিয়ে দেবেন, আমরা ব্যাংকে টাকা জমা দিয়ে দিব। আর আমরা আমাদের নিজস্ব আহ, যারা পারি, আমি আমার কোরবানি হয়তো নিজের মতো করে করতেও পারি, সেভাবে যদি কারো থাকে। কিন্তু নিজেকেও বাজারে গিয়ে অথবা কোথাও কোরবানি করতে গিয়ে কোন রকম পুলিশের হ্যারাসমেন্টের শিকার হলে সেই দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। এই জন্য আমরা কোনো হাজী সাহেবকে কোনোভাবে কোনো পথ দেখাবো না যে এইভাবে কোরবানি করা যায়, এরকম কোনো পরামর্শ আমরা দিতে পারবো না। এই হলো বিষয়। একেবারে যদি আপনারা মনে করেন যে ব্যাংকে আসলে কোরবানি দিলাম, এই কোরবানিটা কি প্রথম দিন হবে না দ্বিতীয় দিন হবে না তৃতীয় দিন হবে, তা কোরবানি হওয়ার আগে তো হালাল হওয়া যায় না, তা আমি হালাল হব কিভাবে, আমি বুঝবো কিভাবে, এরকম যদি নিজস্ব চিন্তা ভাবনার থেকে আপনারা কোনো টেনশনে থাকেন, তাহলে আমরা হয়তো কোরবানি দিতে পারবো একেবারে আনঅফিসিয়ালি। এটার কোনো আপনারা কোনোভাবে যদি কোনো রকম প্রশাসনিক কোনো বিষয় আপনারা কাউকে বলেন যে আমরা কোরবানি দিছি, আমাদের এজেন্সি দিয়ে দিছে, ব্যাংকে দেই নাই, এই কথা যদি কেউ বলেন তাহলে আমাদের এটা স্বীকার করার বা স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই হিসাবে একেবারেই আস্থার যদি চরম পর্যায়ে আমাদের যারা চিনেন জানেন তাদের মধ্যে কেউ আমাদের সাথে থাকতে চান, তাহলে আমরা তাদের জন্য অন্য কোনো ভাবে টাইম সেট করে হালাল হওয়ার পূর্বে যাতে কোরবানিটা ইনশিওর করা যায় সেই ব্যবস্থাপনা করার চেষ্টা করব। কোনো না কোনো ভাবে পারা যাবে হয়তো বা, তো পারা যাবে না এমন না, পারা যাবে, কিন্তু এই ঝামেলা সরকারি ভাবে তো কিছু ঝামেলা আছে, সেটা থাকবেই। এই জন্য উত্তম হলো ব্যাংকের মাধ্যমে দিয়ে দেওয়া। কারণ আমি তো আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি, এরপর আমাকে স্লিপে যে টাইমটা দেওয়া হবে ওই টাইম অনুযায়ী আমি হালাল হয়ে যাব, বাকিটা আল্লাহই ভালো জানে, আমি তো দেখতে পাবো না, কোনোভাবেই আমার দেখার বা জানার সুযোগ নাই, অতএব আমার আর কিছু করার নেই। সেই হিসেবে ব্যাংকে দিয়ে দেওয়াটা নিরাপদ, আমরা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিতে পারি। বাকি দ্বিতীয় অপশনটা একেবারে আমরা ছোট করে বলতে চাই, খুব জোর দিয়ে না। সেটা যদি কারো নিজের মনের ইচ্ছা থাকে ওই পরিমাণ যে না, আমি আসলে এইটায় কোনোভাবেই আস্থা রাখতে পারতেছি না ব্যাংকের মাধ্যমে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ব্যাংকে আপনি টাকা দিলে আপনার কোরবানি হবে, এটা 100 ভাগের 100 ভাগ নিশ্চিত, এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি। এটা হলো বিষয়, কিন্তু কখন হবে সেটা একটা বিষয় থাকবে। এ হলো কোরবানির বিষয়। দ্বিতীয়ত হলো প্রবাসীদের মেডিকেল গেল, আমাদের মেডিকেলের ফাংশনটা গেল, কোরবানির কোরবানিটা বিষয়টা। হচ্ছে দমে শুকর আর কি, একজন জিজ্ঞেস করছেন কি মানে আলোচনাটা হ্যাঁ, কোরবানি অর্থ কোরবানি এখানে আসলে আমরা কোরবানিটা বুঝাই যেহেতু একই দিনে আমরা দেই, এটা দমে শুকুর কোরবানির, সরি, হজের 6টা ওয়াজিবের একটা ওয়াজিব, এটা হজের সাথে সংশ্লিষ্ট, এটা নর্মাল কোরবানি না। এই কোরবানি দ্বারা আপনার অজীব কোরবানি আদায় হবে না। এই কোরবানিটা হলো হজের সাথে সংশ্লিষ্ট, দমে শুকুর, এটা হলো দমে শুকুর। কিন্তু আমরা কোরবানি বলতে অভ্যস্ত হয়ে গেছি, দেখবেন আমাদের সরকারি বই তো কোরবানি লাগে, ইদানিং দমে শুকুর লেখা শুরু হয়েছে, ভালো এই প্র্যাকটিসটা চলে আসলে। তো সেই জন্য আমরা এটা দমে শুকুর, অর্থাৎ যেটা হজের সাথে সংশ্লিষ্ট 6 অজীবের একটা এটা। আর আপনার অজীব কোরবানি আপনি যেখানে আপনি সুবিধা মনে করেন সেখানে আপনি আদায় করবেন। এরপরে হলো অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে একজনের কাছে পৃথিবীতে কোনো এক জায়গায় সমস্ত সুবিধাগুলো এক জায়গায় জমা হয়েছে, এরকম কোনো সার্ভিস নাই দুনিয়াতে। যে সব সার্ভিস গুলো সব সর্বোত্তম, মানে সবচেয়ে উত্তম সার্ভিসটা সব ক্ষেত্রে এক জায়গায় পাওয়া গেছে, এইটা কোনো জায়গায় জমা হয় না। যে যে 10টা বিষয়ের 8টায় ভালো সার্ভিস দেবে, 2টা একটু দুর্বল থাকবে, অথবা কেউ 5টায় দেবে, 5টা দুর্বল থাকবে, কেউ 4টে ভালো সার্ভিস দেবে, 6টা দুর্বল থাকবে, কেউ হয়তো সর্বোচ্চ পারলে 9টা পর্যন্ত পারবে, এটা কঠিন, তারপরও হয়তো পারতে পারে। কিন্তু 10-এ 10 এরকম হওয়া সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত কঠিন। আমরা অনেক ক্ষেত্রে বিচলিত হই। দুদিন আগে আমাদের এক ভাই দেখলাম আমাদের গ্রুপে লিখছেন যে কোনো এক হসপিটালে তাদের এজেন্সির কোনো একজন দায়িত্বশীল তাদেরকে গ্রুপ করে টেস্ট করাচ্ছেন, তা আমাদেরকে এভাবে হলে ভালো। তো বাংলাদেশের 64টা জেলা
এভাবে আমাদের গ্রুপ করা তো সম্ভব না। উনি হয়তো ওইখানের স্থানীয় কোনো গ্রুপ লিডার, ওনার হয়তো 10 জন 20 জন বা 25 জন হাজি আছে বিভিন্ন গ্রুপ, উনি হয়তো দায়িত্ব নিয়ে ওই মেডিকেলে ওনার কেউ পরিচিত আছে, এক জায়গা দিয়ে 50 জন ঢুকাই দিলাম, কিন্তু আর যারা অপেক্ষায় আছে তারা কি করবে? তারা তো বদদোয়া করবে বসে বসে। এই জন্য আমি আমার সময়টা নিয়েই যাব, স্বাভাবিক যে সময়, আমি আমার সময়টা যতটুকু লাগতে পারে এই সময়টা আমি ধৈর্যের সাথে বসবো, এটাই ওদের পরীক্ষা। এই ধৈর্যটাই ধরতে পারতে হবে, এই এই ধৈর্যটা ধরবেন। কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, বড় কোনো অসুবিধা হলে ওই যে গতকালকে একজনের কথা বললাম, সিভিল সার্জনের সাথে আমার কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতে হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখতে হয়েছে, আশকোনা হজ অফিসের সাথে কথা বলতে হয়েছে, আবার ওই হাজী সাহেবের সাথে কথা বলতেছে, আমি কন্টিনিউ ওনার সাথে ফোনে ছিলাম, শেষ পর্যন্ত সমাধান করছি আলহামদুলিল্লাহ। উনিও আছেন কিনা আজকে লাইন আমি জানি না। তো এভাবে আমরা চেষ্টা করবো, আমাদের কানে আসা মাত্রই আমরা এটার ব্যাপারে মানে সিরিয়াসলি চেষ্টা করব, যে কোনো বিষয় যেটা বৈধ উপায়ে যে সহযোগিতাগুলো করা যায় আমরা সেই চেষ্টাটা করব। কিন্তু অন্যদেরকে কষ্ট দিয়ে কোনো কিছু করা, এটা আসলে না করাই ভালো। তারপর ক্ষেত্র বিশেষ কোথাও কোনো অপারগতা থাকলে, কেউ অসুস্থ বা অন্য কোনো বিষয় থাকলে সেটা ভিন্ন বিষয়। আর খুলনাতে আমাদের অফিস আছে, সেখানে খুলনায় যারা আছেন তারা খুলনা অফিসের সাথে যোগাযোগ রেখে, মিজান সাহেব একটু আগে কথা বলছেন, তাকে খুলনার লোকজন চিনেন, ওনার সাথে যোগাযোগ রাখলে উনি ইনশাল্লাহ খুলনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন। ঢাকায় যারা আছেন তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। অন্য অন্য বিভাগে যারা আছেন তারা আমার নাম্বার নিয়ে রাখবেন, যে কোনো সময় আমাকে বা ফরহাদকে ফোন দিলে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। এই হলো বিষয়, যেটা বলছিলাম যে সব সুবিধা এক জায়গায় জমে না। যেমন ধরেন কোন একটা জায়গায় হয়তোবা দেখলেন একটা এজেন্সির এক বেলার খাবারের মান খুব ভালো হয়েছে, আপনি হয়তো ওইখানে গেছেন এক বেলা খেয়ে আসছেন, কিন্তু আবার দেখবেন যে আরেক বেলা তাদের তাদের হয়তো খাবারই নেই। এটা তো আর দেখা যায় না, এই জন্য বলি সব সুবিধা মিলে না। আবার দেখবেন হয়তো আপনার এই হোটেলটা কোনো কারণে একটা মিক্স হোটেল হয়েছে অন্য যাত্রীদের সাথে, তো এই হোটেলের যাত্রীরা এখানে যে আছে এটা হয়তো আপনার থেকে 50,000 টাকা কম দিয়েও তারা এই হোটেলে থাকতে পারে। কথায় কথায় আমরা অনেক সময় কৌতূহলী বসে থাকি, গল্প করি, একজন আরেকজনের সাথে পরিচিত হই, এটা তো একেবারে স্বাভাবিক। আমি জিজ্ঞাসা করে আমার পাশে হাজী সাহেবরে জিজ্ঞাসা করলাম কিভাবে আসছেন, কোত্থেকে কে, তো উনি বললো যে পরিমাণ টাকা উনি জমা দিয়েছেন, তো আপনার থেকে উনি 50,000 টাকা কম দিয়েছেন অথবা 50,000 টাকা বেশি দিয়েছেন, একটা উদাহরণ, যে কোনোটা হতে পারে। তো এই দুইটার কোনোটাই আপনার আশ্চর্যান্বিত হওয়ার কিছু নাই, আপনার এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। কারণ প্রথমত বিষয় হলো আপনার সাথে যেই যেই সার্ভিস কমিটমেন্ট আছিল এটা ফুলফিল হয়েছে কিনা এদিকে নজর দিব, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যে উনি হয়তো এই হোটেলে আপনার সাথে আছে, এর পরবর্তী উনি যে হোটেলগুলো ব্যবহার করবেন সেটা হয়তো এই মানের না, এই জায়গার না, এটা ওনার পরবর্তীরা হয়তো এর থেকে অনেক ভালো, যদি বেশি পয়সা দিয়ে থাকেন উনি এখানে নর্মাল হোটেলে আছেন, পরবর্তীতে 5 স্টারে উঠবেন, এই জন্য ওনার থেকে ওনার এজেন্সি বেশি পয়সা নিছে। অথবা উনি অন্য জায়গায় গিয়ে 1 কিলোমিটার দূরে থাকবেন, সেই জন্য ওনার থেকে ওনার এজেন্সি কম পয়সা নিছে। অথবা এর থেকে দুর্বল হোটেলে থাকবেন, সেজন্য ওনার এজেন্সি ওনার থেকে কম পয়সা নিচ্ছে। তো এরকম হতে পারে, এগুলো নানাবিধ ভাবে হয়। ওনার তাবু হয়তো মানে এইতে ছিল, পাহাড়ে ছিল, সে কারণে ওনার তাবুর রেন্ট কম হতে পারে, ওনার তাবুর ভাড়া কম মানে সরি এরিয়া সার্ভিস কম হতে পারে। এগুলো অনেকগুলোর সাথে সংশ্লিষ্ট, কোনো একটা স্পটের হিসাব করেই সব শেষ করার কোনো উপায় নেই। এই জন্য কোনো ক্ষেত্রেই আমরা এগুলো একটা ধোঁকা শয়তানের, এগুলা নিয়ে আমরা কোনোভাবেই টেনশন করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত ধোঁকার থেকে। আমরা চেষ্টা করব আমাদের সাথে যে কমিটমেন্ট আছে সেটা এজেন্সি ফুলফিল করে কিনা। আলহামদুলিল্লাহ, শেষ বিষয়টা আমি চলে যাচ্ছি হোটেল। আপনাদের সাথে যার সাথে যেভাবে কমিটমেন্ট ছিল আমরা ওইভাবেই হোটেলগুলো করার, বরঞ্চ তার থেকেও কিছুটা ভালো হোটেল করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা জামারার কাছের হোটেলগুলো করে ফেলছি আলহামদুলিল্লাহ, এগ্রিমেন্টও আমরা পাঠিয়ে দিয়েছি, হয়তো যে কোনো সময় অ্যাপ্রুভাল পেয়ে যাব। এবং মক্কার হোটেলও আমরা কথাবার্তা শেষ করেছি, আশা করি এটাও আমাদের 2-1 দিনের ভিতরে, কালকে পরশুর ভিতরে শেষ হয়ে যাবে। মদিনার হোটেলও আমরা মোটামুটি প্রাথমিকভাবে কনফার্ম করে ফেলেছি, যে অধিকাংশ হাজী সাহেবরা যেই হোটেলটায় থাকবেন সেটা আলোচনা করে ফেলছি, সেটা হয়তো হয়ে যাবে। এরপর শর্ট প্যাকেজে যারা আছেন তাদের মদিনার হোটেলটা এখনো আমরা বাকি রেখেছি, মদিনার হোটেলটা হয়তো এটাও আমরা এই সপ্তাহের মধ্যে সম্পন্ন করব। এবং গোল্ডেন প্যাকেজের মদিনার মদিনার হোটেলটাও আমরা এখনো কনফার্ম করিনি, সেটাও হয়তো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা প্রত্যেকে বাইতুল্লাহ গিয়ে হজ্জে মাবরুর করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুন এবং সহিহ সালামতে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, আমিন। কোনো আসসালামু প্রশ্ন আলাইকুম। থাকলে একটু করতে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি খুলনা থেকে হাফিজ বলছি।
জি হাফিজ বলছি। বলেন। আমি একটু একটু আপনি আমি চেয়ারম্যান সাহেবের কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা ওনার মাধ্যমে মোটামুটি সব বিষয়গুলো অবগত হলাম। তো আমার একটা কোশ্চেন যেটা, সেটা হলো যে উনি বলেছেন যে জেলা শহরে সদর হসপিটাল এবং সিভিল সার্জন অফিস, জি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ বা সরকার নির্ধারিত অন্য মেডিকেল ইউনিভার্সিটি, এবং সেখানে জি সিভিল সার্জন অফিসের কোনো ব্রাঞ্চ থাকার একটা বিষয় বলেছেন। কথা জি তো কথা তো এটা ঠিকই আছে, কিন্তু এই যে রিপোর্ট গুলা, যেমন ব্যক্তিগতভাবে আমি বলি, আমার রিপোর্ট গুলো হয়ে গেছে। তাহলে আমার রিপোর্ট গুলো হয়ে গেলে আমি তো ওই খুলনা মেডিকেলে অথবা সিভিল সার্জন অফিসে যাব। গেলে উনি তো আমাকে সনদপত্র দেবেন, উনি তো আমার সনদপত্র সত্যায়িত করবেন না। উনি সিগনেচার করে দিবে, ওনার সিলটা থাকবে। সিগনেচার করবে মানে তো আমাকে উনি সার্টিফিকেট দিবেন, আর উনি জি জি সত্যায়িত করবেন, বিষয়টা তো এমন না। না না, আমরা সত্যায়িত বলতে আমরা সরকারি প্রসেসে বলি নাই, মানে ওনার সিল থাকা মানে এটা সত্যায়ন করা হ্যাঁ, হয়ে গেল যে হ্যাঁ, সিভিল সার্জন এটাকে সত্যায়িত এক জিনিস। গ্রহণ করছে। ঠিক আছে, সত্যায়িত সরি মানে সরি, তো আমার বলার ক্ষেত্রে কোথাও ভুল ছিল। জি, সরি, আমি সংশোধন করে নেব। ওকে, ওকে, ওকে। এটা আমি আমার খুলনার মাওলানা মিজানুর রহমান সাহেবের সাথে তো কথা হয়েছে, এটা প্রয়োজনে আমি কালকে ওনার সাথে ও যাব বলেছি যে যদি প্রয়োজন হয় আমি খুলনা মেডিকেলে যাব, করবে। ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক জি ইউ, জি, থ্যাংক ইউ। জি। আর কোনো আহ, প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। গফফার ভাই, বলেন। আমি মারুফ বলছিলাম, আমি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে আর কি। তো জি মারুফ ভাই, ভালো আছেন? জি, ভালো আছে। প্রথমে আপনাকে আপনার এবং আপনার এজেন্সিকে ধন্যবাদ। যে আমি বায়ো অ্যাপ নিয়ে খুব একটু সমস্যা ছিলাম, কারণ আমাদের ওই যে অ্যাপটা ডাউনলোড হচ্ছিল না, বাট এদিকে ফরহাদ সাহেব তারা আমাকে অনেক হেল্প করেছে। থ্যাঙ্কস আপনার প্রত্যেকটা সদস্যকে যে এই হেল্পটা আচ্ছা। করার জন্য আর কি। যাক, ওটা হয়েছে এবং আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। এখন ওই যে হুম, আমরা যারা বাইরে আছি, আপনার যে দুইটা কোয়েশ্চেন সরি বললেন মেডিকেল ইস্যুতে, তা এখন তো যেটা আপনি বলছেন যে এখনো ডিসাইডেড না মিনিস্ট্রি থেকে যে হাউ টু ডিল উইথ যারা বাইরে আছে আমরা তারা কেউ মেডিকেল করব। তা এখন আপনাদের ডেডলাইন তো আবার বলছেন 25 তারিখ। তা এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি এবং আমরা কি করবো আর কি? আমরা কি এখানে লোকাল ডাক্তারকে দিয়ে কিছু করব নাকি কি অপশন কি? প্রথম বিষয়টা হলো আপনারা একটু অপেক্ষা করবেন, আমরা কোনো না কোনো ফয়সালা তো বের করে ফেলবো সরকার থেকে। কারণ হলো এতজন হাজী সাহেব প্রবাস থেকে যাবেন, কয়েক জি, হাজার জি, কয়েক হাজার হাজী সাহেব যাবেন প্রবাস থেকে। উপায় নেই, তাদেরকে সরকারকে নিতে হবে, কোনো না কোনো উপায় তাকে সহজীকরণ করতে হবে। আমরা যে প্রস্তাবনাটা দিয়েছি হাবের মাধ্যমে, মানে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সেটা হলো তাদেরকে স্ব দেশে কোনো একটা দেশের হয়তো আমরা কোট আনকোট করতে পারি যে আমরা পাকিস্তানের স্বাস্থ্য পরীক্ষা মানি না, বা হইতে পারে না, অনলাইনে মানি না, কিন্তু ইউরোপ, আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশ নিয়ে তো কোনো সমস্যা নাই। তো এখানে ভুল কিছু করার সুযোগও নাই ইচ্ছা করে। তো সেই হিসাবে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি লিখিতভাবে যে তাদের স্বাস্থ্য পরীক্ষাগুলো সাধারণত অনলাইন হয়, আমরা যদি সেটা করে নিতে পারি তাহলে হয়তো এটা অ্যাকসেপ্টেবল, এবং এটা দ্রুত সময় হয়তো আগামী রোববার বা সোমবারের মিটিং এ আমরা এটার ব্যাপারে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। আপনাদেরকে না নিয়ে বাংলাদেশ সরকার হসপিটালাইজ করবে না, তো টেনশন করার কিছু নেই। আমরা একেবারেই এটা নিয়ে খুব সিরিয়াস ভাবে লেগে আছি। জি। এই আর কি, আমরা তো খুব ভাবে চেষ্টা করতেছিলাম যে আপনার প্রবাসীদেরকে ওখান থেকে আমরা ফ্লাইট করাইতে পারি কিনা আগের মতো, কিন্তু এই ব্যাপারে সরকার কোনোভাবেই একমত হচ্ছেন না, সেজন্য ওইটা পারতেছি না। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা বা অন্যান্য সহযোগিতা এটা আপনারা পরিপূর্ণ পাবেন, আপনাদের সময় মতো হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা খুব ভাবে আচ্ছা, আশাবাদী। আচ্ছা। আর ওই যে কোরবানির যে কথাটা বললেন, তাহলে এখন এই টাকাটা আমরা কিভাবে ওই যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব? আপনি যে বললেন 20 তারিখের মধ্যে দিতে হবে। হুম। এই ব্যাপারটা হলো 20 তারিখের মধ্যে আমাদেরকে আমাদের সিস্টেমে পেমেন্টটা করতে হবে। আমরা হয়তো ভিসা করার সময় পেমেন্টটা করব, তাকে দেখাতে হবে তিনটা পদ্ধতির কোরবানির তিনটা ঘর আছে, কোনো একটা ঘর পুরো করতে হবে। এক, আমি কোরবানির টাকা ব্যাংকে পেমেন্ট করছি, আমার রসিদ নাম্বার অথবা আমি হজ্জে ইফরাত করতেছি, সেক্ষেত্রে আমার কোরবানি নাই। জি, তৃতীয় হইলো যে আমি আর্থিকভাবে অসচ্ছল, আমি কোরবানি দিতে পারবো না, বিপরীতে আমি রোজা রাখবো। আচ্ছা, এর কোনো একটা অপশন দিতে হবে তাকে।
এই জি হলো বিষয়। আমরা যেটাই আচ্ছা, পুরো করি একটা কিছু পুরো করে দিতে হবে সেই হিসাবে। বাকি ইনশাল্লাহ যদি আর কোনো কথা থাকে এটা ইনবক্সে আমরা বলে নেব। অসুবিধা নেই। ঠিক ঠিক আছে, ধন্যবাদ। সালাম আলাইকুম। আর কোনো প্রশ্ন যদি করা থাকে। আচ্ছা চেয়ারম্যান গফর সাহেব, ভাই, আমি দুইটা প্রশ্ন করতে চাই। জি। সেটা হলো 24-25 আলু ওয়াসির সাথে আপনাদের সাথে সফর করছে, আলহামদুলিল্লাহ সবটিতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু এবছর একটু প্রতি বছরই দেখলাম আর একটু সৌদি গভর্নমেন্ট স্টিক হচ্ছে আর কি, যে এবছর গত বছর আগের বছর আমাদের কিন্তু শুধু টিকাই ছিল, এবার কিন্তু আমাদের জি। অনেকগুলা টেস্ট ধরাই দিছে, যার জন্য আমাদের অনেক হাজি সাহেবরা সাফার করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা ওভারকাম আমরা করতেছি বা আপনারা সহযোগিতা করতেছেন। তো দমে শুকুর, আমাদের যে কোরবানি আমরা 24-25-এ যেভাবে করছি, আমার মনে হয় এটা আমাদের জন্য সবচেয়ে সবচেয়ে ভালো, এবং যেটা আমাদের মাওলানা মুফতি ফরাজ সাহেব এবং আমাদের খুলনার মিজান ভাই দুজনেই কিন্তু এই আহ, পশুগুলা কিনতে যাইতো, বা আমাদের সাথে যারা হাজি সাহেবরা যারা ইন্টারেস্ট হইতো তারা অনেকে দুই একজন যাইতো তাদের সাথে, এবং কোরবানি দেওয়ার সময় ওনারা ছিল। তো সেহেতু আর আমরা জানতে পারতাম যে আমাদের কোরবানিটা হয়ে গেছে, এই মেসেজটা পাইতাম। আর যে সিস্টেমে সৌদি আরব বলতেছে ব্যাংকে সেটা কিন্তু আসলে আমরা জানতে পারবো না, সবাই কিন্তু একটা ইস্যু থাকবে। তো আমার মনে হয় যে আপনাদের যদি কষ্ট হয়, তো বিশেষ করে আমার আমার প্রস্তাবটা হলে দুইবারে আপনাদের সাথে সফর করার আমার মনে হয় যে যেভাবে আমরা কোরবানির যে এটা ধারণ করতে যে টাকাটা আমরা দিতাম, ওটা কিন্তু আপনারা হিসাব করে পুঙ্খানে আবার টাকাটা ফেরত দিয়ে দিতেন যে এই পর্যন্ত খরচ হয়েছে। আমার মনে হয় ওই সিস্টেমটা হইলে মনে হয় সবাই উপকৃত হইবে। এক, দ্বিতীয়ত হলে মেডিকেলের যে যে টাইমটা 25 তারিখে দিছেন, এইটাই কি চূড়ান্ত, না আরো বাড়বে কমবে? তো সেক্ষেত্রে এটা নিয়ে মনে হয় গ্রুপে যারা দেখলাম হাজি সাহেবরা সবাই একটু একটু চিন্তিত আছে। তো এ ব্যাপারে আপনার মতামতটা কি? প্রথম বিষয় হলো মেডিকেল টেস্টের এটা 25 তারিখ পর্যন্ত ঠিক রাখতে গভর্নমেন্ট পারবে না। তারা এখনো সব দিক থেকে প্রস্তুত না। এটা এটা বাংলাদেশ সরকারের দেয়া টাইম। সৌদি আরবের এক্ষেত্রে এখনো এত চাপাচাপি নাই। তবে 8ই ফেব্রুয়ারির মধ্যে মনে হয় সৌদি আরবের একটা ইয়ে আছে স্বাস্থ্য সম্পর্কে, কিছু একটা তথ্য তাদেরকে দিতে হবে লাস্ট। তো সেই হিসাবে 25-এর পর হয়তো আরো 1 সপ্তাহ বাড়াতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। বাইলেটারালি এটা জানাবে। আর দ্বিতীয় বিষয় হলো কোরবানি। কোরবানির বিষয় হলো সৌদি সরকারের গত বছরও খুব চাপ ছিল, তারপর আমরা আমাদের ব্যবস্থাপনায় যতটা পারছি আপনাদের সাথে ছিলাম। তো দুইটা অসুবিধা আপনি জানেন। সৌদি সরকারের গত বছরের রেট ছিল 720 টাকা। তা আমাদের মোটামুটি কিন্তু মনে হয় 780 টাকার মতো খরচ হয়ে গেছিল। 30 টাকা বেশি খরচ হয়ে গেছিল। কেন যে লোকগুলা যায়, যারা কোরবানি এই ছাগলগুলা 2 দিন কোরবানি জানেন যে এগুলা যারা 2 দিন লালন পালন করে তাদেরকে খাওয়া দেয়, ছাগলের খাওয়া দাওয়ার খরচ দেওয়া লাগে, তাদেরকে দেখাশোনার পাহারাদারি দেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি খরচের ক্ষেত্রে একটু বাড়ে। তো এটাও একটা জটিলতা যে 85 হঠাৎ বেড়ে গেল খরচ। তো তখন অনেকে অসন্তুষ্ট হবেন, সেই হিসাবে দায়িত্ব নেওয়াটা একটু কঠিন মনে হয় আমার কাছে। আর দ্বিতীয় বিষয় হলো যে সৌদি গভর্নমেন্টে যেহেতু এবার আর একটু কঠোর করছে, আমরা খুব বড় আকারের কিছু করতে পারবো না হয়তো। একেবারে যারা নিয়ারেস্ট, যারা আমরা পারিবারিক ভাবে বা দীর্ঘদিন, আপনি 2 বছর আমাদের সাথে সফর করছেন, কিছুটা যেই পরিমাণে আস্থা তৈরি হয়েছে, এরকম কেউ থাকলে তাদের জন্য আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। বাকি অন্যরা ব্যাংকে দিলেই আমি স্বচ্ছন্দ বোধ করি। কারণ আপনি জানেন তো আমি কোরবানিতে যাই না, কারণ আমার এই কষ্টটা আমার সহ্য হয় না। প্রচন্ড রকম কষ্ট হয়। আমি তো 3-4 দিন, 4-5 দিন তো ঘুমাতেও পারি না হজের আগে। এই মিনা, আরাফা, মুজদালিফা ইত্যাদি এই জায়গার গাড়ি টাড়ি ইত্যাদি অ্যারেঞ্জমেন্ট করতে করতে দিন রাত 24 ঘন্টা একাকার হয়ে যায়। তারপর 10 তারিখে পাথরমারি আসার পরে কোরবানিতে আবার নিজে যাওয়া, এটা হয় না। আমি সবাইকেই বলি যখন দায়িত্বেও ছিলাম যে আমি কোরবানি কোনো সময় নিজে গিয়া করি না। অতএব আমাকে এই ব্যাপারে মাফ করবেন। বাকি আমাদের এজেন্সির লোকজন যায়, মিজান সাহেব যায়, ফরহাদ সাহেব যায়। তো যদি মনে হয় ঠিক আছে তাহলে আমাদের সাথে আপনারা করতে পারেন। এটা হলো বিষয়। তো আচ্ছা, এবারও যতটা কম নিতে পারি চেষ্টা করবো, যারা যে কজন একেবারে আছি অল্প স্বল্প হলে 20, 25, 50টা এটা হয়তো করা যাবে। আচ্ছা, আর একটা আমার একটা কোশ্চেন আর কি, যে গত বছর আমরা সিসায় যেভাবে ছিলাম,
তো সেক্ষেত্রে মিনারটা খুব কাছাকাছি, ওখানে আমরা কিন্তু একত্রে আমরা বুফে খাইছি। তারপরে মক্কায়ও আমরা যা ছিলাম সেখানেও ছিল। তো মদিনায় গিয়ে যেহেতু আমরা একটা প্যাকেটে পড়ে গেলাম, সেই প্যাকেটের যে খাবারটার পরিমাণটা এতই বেশি, তো সৌদিয়ানরা তো খাবারগুলা ফালাইলে এগুলা তো আসলে পাপও হয়। যেহেতু গত বছর আমরা এটা নিয়ে, বিশেষ করে আমি আমার ব্যাপারে বলি বা আমার রুমে যারা ছিল, এই খাবারগুলা অতিরিক্ত খাইতে গিয়ে দেখা গেছে 4-5 কেজি ওয়েট বাইরে দিয়ে সৌদি আরবে নিয়ে আসে। তো সেহেতু এবছর কি মদিনায় আমাদের কি, মানে এর আগের বছর যে হোটেলে মানে 24-এ যে ডাইনিং ছিল, এটা এটা করা যায় কিনা, এটার ব্যাপারে একটু আপনার মতামতটা শুনতে চাই। মক্কাতে তো যথারীতি ইনশাল্লাহ ডাইনিং হবে। যেভাবে গতবার ছিল মদিনাতে 23-এ ডাইনিং ছিল, গত বছর করা যায় না যেহেতু একেবারে 5 স্টার হোটেলে স্পেস পাওয়া যায় না এইতে ডাইনিং এ। এই কারণে আর করতে পারি নাই। গতবার আমাদের সিলভার প্যাকেজেও আমাদের এই হোটেলটা সৌদি আরবের স্থানীয় মানে 5 স্টার ছিল এবং একদম 0 মিটারে ছিল। তো এবছর আমাদের মদিনার হোটেলটা হলো আপনার 23-এ যেটাই ছিলেন মিরাজ সাল্লামের পিছনের হোটেলটা। তো সেক্ষেত্রে এখানে আশা করি গত বছরে কিছু ভালো অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা আছে। আপনি জানেন হাজী সাহেবরা আছে, তারা আবার কি মনে করবে তারপরে বলি। আগের বার যেমন মিরাজ সালামে ছিলেন, হোটেলের লিফট অ্যাভেলেবেল ছিল, যখন তখন আজানের পরও বের হইয়া হারামে ঢুকে গেছেন। 2 মিনিট হাঁটা লাগলেও খুব একটা অসুবিধা হয় না। 2 মিনিট 2.5 মিনিট লাগছে আপনাদের হেঁটে যেতে, এর বেশি না। তো গত বছর 0 মিটারে দিছি, লিফট নামলেই হারাম। কিন্তু বাস্তবতা যেটা হয়েছে, এত বড় হোটেল যে লিফটের সিরিয়ালে লেগে যায় আধা ঘন্টা। মানে এটা একটা বিরাট মুসিবত হয়ে গেছিল। আমার কাছে মনে হয়েছে এটা একটু দূরে থাকার থেকে এই কাছে থাকাটা যন্ত্রণার। কারণ এই লিফটের সিরিয়াল আজিজ সাহেবের তো নামাজ হারাই ফেলতেছে। এই কারণে এবার একটু ছোট হোটেল খুঁজছি, যাতে হাজী সাহেবরা যখন তখন বের হতে পারে, ঢুকতে পারে, উঠতে পারে, নিজের একটা থাকে, প্রচুর ভিড় না থাকে। মানে এবাদতের ক্ষেত্রে যেই যেই জটিলতা গুলো আমার কাছে মনে হয়েছে, এগুলাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো আশা করি যে অন্য 2 বছরের থেকে বছরের সার্ভিস আর একটু ভালো হবে। সামনে সুন্দর একটা স্পেস আছে, সুন্দর একটা পার্ক আছে, এবং এখান থেকে হারাম শরীফের চত্বর পর্যন্ত হেঁটে গেলে 2-2.5 মিনিটের বেশি লাগার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আমরা তো একটু বেশি লেখি সবসময়, জানেন। অনেকেই বলে যে ভাই অন্যরা এত বুকিং দেওয়ার সময় এত কাছে হোটেল দেবে, আপনি এত দূরে কেন দেন। আপনাকে গত বছরও আমি মদিনায় 400 থেকে 450 মিটার লেখছি, দিছি 0 মিটারে। এর আগের বারও তাই লেখছি, দিছি 50 থেকে 70 মিটারের মধ্যে। এবছরও এটাও 70 থেকে 80 মিটারের মধ্যেই আছে আশা করি, বা 100 মিটার। এরকম আমার লেখি 300-400 মিটার। আমরা একটু কাছে দেওয়া সবসময়, আচ্ছা, যা ওয়াদা থাকে তার থেকে একটু বেটার কিছু করার আল্লাহসি সবসময় চেষ্টা করে, যে কেউ মনোকষ্টটা না থাকে কারো, যে না ভালো বইলে খারাপ দিছে, খারাপটা বইলে একটু ভালো দিতে পারলে দোয়াটা তো পাবো। জি প্রশ্ন জি ছিল আসসালামু আলাইকুম, আমি জি মুর্শিদ বলছি জি নারায়ণগঞ্জ জি থেকে। জি 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 মোর্শেদ সাহেব জি। জি, এই আপনি তো অন্যান্য গ্রুপের কথা বললেন, ওই যারা ইকোনমি, তাদের কি মক্কা এবং মদিনাতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয়েছে কি? ইকোনমি হোটেলের মক্কার কথা হয়েছে, মদিনারটা এখন হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক মদিনার আছে। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, যদি জি অনুমতি দেন। জি 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 এই মেডিকেল পরীক্ষার জন্য যে সরকারি হাসপাতাল বলা হচ্ছে, জি আমার একটা খুব বাজে অভিজ্ঞতা আছে। সরকারি হাসপাতাল বলতে কি বোঝাচ্ছে? যেমন আহ, একটু বলি, আমার ছেলে জি সরকারি চাকরির জন্য মেডিকেল করাটা বাধ্যতামূলক, যেটা সেটা সরকারি হাসপাতাল থেকে করাতে হবে, প্রাইভেট করলে হবে না। জি তোর কানের শ্রবণ শক্তির টেস্ট করার জন্য বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে 2 দিন লাগছে সিরিয়াল দিয়ে টেস্ট করে। যখন জমা দেওয়া হয়েছে তখন বললো যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, যেটা পিজি হাসপাতাল, ওইটা জি অ্যালাউড না, আচ্ছা কারণ ওইটা ওইটা সরকারি হাসপাতাল না। ওইটা জি সরকারি না। আমাকে আবার ওই একই টেস্ট পরে সরদি হাসপাতালে পরে আরেকদিন যে করাইতে হয়েছে। জি ওটা সরকারি হাসপাতাল না, এই কারণে এটা অ্যাকসেপ্ট করে নাই। এখন আচ্ছা আপনাদের এইখানে এই হজ মন্ত্রণালয় বা এই প্রোফাইলে কোনটা সরকারি আর কোনটা সরকারি না, এইটা কিভাবে আচ্ছা মানে ডিফারেন্সিয়েট আচ্ছা করতেছে? আচ্ছা আচ্ছা আপনার প্রশ্নের উত্তর হলো এমন যে আমাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, যে এখানে এক কথায় রাখা হয়েছে 64টা জেলার প্রত্যেকটা জেলার জেলা সদর হাসপাতাল এবং ওখানে স্থানীয় মেডিকেল কলেজ এটা সরকারি। আর ঢাকার ভিতরে
নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই হসপিটালগুলো আপনি যেতে পারছেন, একদম নির্দিষ্ট নাম দিয়ে দেওয়া হয়েছে। টেস্ট করার জন্য না টিকার জন্য? মানে আমি অ্যাকচুয়ালি শিওর না। মেডিকেল টেস্টের জন্য, টিকার জন্য। এইটা তালিকা তো মেডিকেল তালিকাটা কি গ্রুপে দেওয়া হয়েছে? একটু গ্রুপে দিয়ে দিবে তালিকাটা। টিকা গ্রুপে লিস্টটা একটা তালিকা দেওয়া হয়েছে না? লিস্টটা দেওয়া হয়েছিল, ওইটাই আর কি, টিকার জন্য যে লিস্টটা দেওয়া হয়েছে সেটাই। তারপর আমি আবার আরেকটা লিস্ট দিই। হ্যাঁ, টিকার জন্য সিভিল সার্জনের সাথে সাক্ষাৎ করতে হবে জেলা পর্যায়ে। আর ঢাকায় এই যে লিস্টেড হসপিটাল গুলো আছে এখানে গেলেই হবে। আর এর জন্য মেডিকেল টেস্টের জন্য জেলা পর্যায়ে জেলা সদর হসপিটালে করে সিভিল সার্জনের কাছে যেতে হবে। আর ঢাকার লিস্টেড হসপিটাল গুলো গেলেই চলবে, এখানে আর সিভিল সার্জনকে খুঁজতে হবে না। তাহলে ধরেন এই লিস্টের মধ্যে আমি জানি না সিএমএইচ এ টেস্ট করলে হবে কিনা, 1 নম্বর। হবে। দ্বিতীয় হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে একটা মেডিকেল সেন্টার আছে, সেখানে টেস্ট করলে হবে কিনা। জানা নাই লিস্টে আছে কিনা। ওই তো বাইতুল মোকাররমের নিচে ভিতরে যে একটা ইসলামিক না নাই লিস্টে নাই। লিস্টে নাই, সুতরাং তাহলে ওখানে টেস্ট করলে হবে না। আবার ওই যে ওই দিন যে প্রোগ্রামটা সরকারি ছিল, হসপিটাল আছে একটা ওই যে হাইকোর্টের সামনে, এটা হবে আবার। না ওই দিন জুম মিটিংটায় আবার ওনারা বলতেছিলেন আর কি যে সরকারি হাসপাতালের যে 80টা লিস্ট আছে এই জায়গায়, এই 80টার বাইরে বাংলাদেশে আরো প্রায় মানে হাজারের উপরে সরকারি হসপিটাল আছে। যে কোনো হসপিটালেই যদি তারা টেস্ট করে যায় তাহলে সিভিল সার্জন যেন এটা সত্যায়ন করে দেয়। লাস্টে যে জুম মিটিংটা হলো সেটাতে তারা এই দিক নির্দেশনাটা দিছিল, এটা এখন সবার কাছে পৌঁছে কিনা, সবাই এটা করতেছে কিনা, বিষয় হলো এগুলো সিভিল সার্জনরা জানে না। যে কালকে এক ঝগড়া করলাম এটাই একজনের সাথে, সমস্যা হচ্ছে। এটাই সিভিল সার্জনরা জানেন টেস্ট না, আর তবে টিকা গোলায় ফেলছে। মৌখিক নির্দেশ দেওয়া আছে বাংলাদেশে 1000 সরকারি হসপিটাল আছে, যে কোনোটাই করলেই যেন তারা মানে অ্যাপ্রুভ করে বা এটা ই করে আর কি। এটা এখন জানার ঘাটতি। মানে আমি উপজেলা হেলথ, বলি উপজেলা হেলথ কমপ্লেক্স তো সরকারি, এখন উপজেলা হেলথ না কমপ্লেক্স থেকে করলে না সেটা না অ্যাকসেপ্টেবল হবে কিনা? না অ্যাকসেপ্টেবল না, কারণ ওখানে মেশিনারিজ নাই। তারা তারা অপারগতা প্রকাশ করছে। আমরা লিস্ট দিছিলাম সেখানে, ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে জানানো হয়েছে এখানে এই টেস্ট গুলোর জন্য যথেষ্ট মেশিনারিজ ম্যাক্সিমাম উপজেলায় নাই। ফরহাদ ভাই, জি আমি ওই যে ইসলামিক ফাউন্ডেশনে যেটা ডায়াগনস্টিক সেন্টার, যেটা ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে, জি আমি ওখানে যাওয়ার পর দেখলাম ওরা সরকারি নোটিশ ওখানে টাঙায় রাখছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখান থেকে করলে এটা হবে কিনা। হ্যাঁ ওদের যুক্তি হলো হজ হজ ব্যবস্থাপনার কাজটা আমরাই করতেছি, ধর্ম মন্ত্রণালয়। আমরাই একটা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতেছি সম্পূর্ণ সরকারি ইয়ের আন্ডারে, একটা সরকারি মন্ত্রণালয়ের আন্ডারে। আমাদেরটা অ্যাকসেপ্ট হবে না তো কাদেরটা অ্যাকসেপ্ট হবে? ওরা আমার সাথে একটু রাব ব্যবহার করলো এই কোশ্চেন করার পর, ঠিক আছে। এখন আমার গাফার ভাই বলতেছে ওখান থেকে করলে নাকি হবে না। আই ওয়াজ কনফিউজড। ওখান থেকে আমরা আসলে অনেকেই করছি। আপনি কি রিপোর্ট নিছেন? হ্যাঁ, রিপোর্ট আমি নিয়ে আসছি। সিভিল অফিসে গেছিলেন? না সিভিল অফিসে যাইনি, হয়তো নেক্সট উইকে যাবো আর কি। কারণ সিভিল সার্জন অফিসে গেলে হয়তো বোঝা যাবে যে ওটা অ্যাকসেপ্ট করে কিনা। ফরহাদ, জি ঢাকা ওই যে শহরের তো নিচে সিভিল সার্জন অফিসে যাওয়া লাগবে না সরাসরি ওই টিকা কেন্দ্রে গেলে একজন হবে? একজন প্রশ্নের জন্য একটু সময় চাচ্ছিল, হয়তো দেশের বাহির থেকে, তার ওখানে রাত বেশি। কে উনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে গুলশান পারভিন, জি গুলশান পারভিন। প্রশ্ন করতে। জি আছেন কি উনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। জি, আসলে একটু বলেন। একদম জাপানে থাকি, তো আমার রাত আচ্ছা পৌনে আচ্ছা, 1টা বাজে। অনেক রাত, অনেক জি রাত, আমি বুঝতে পারছি, দুঃখিত বুঝতে আপনাদের কথার মাঝখানে। পারছি। জি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা একজন বললেন, আমাদের একজন বিদেশি ভাই। তো তারপর আমার একটু জানার ইয়া যে 25 তারিখে যেহেতু আপনাদের লাস্ট ডেট, মানে জি একটু বাড়তে পারে আশা করা যায়, যদিও সেটা সার্টেন না। এখন জাপানে তো আমাদের এমন কঠিন রুলসের মধ্যে যে যেতে হয়, আমি হঠাৎ করে কাউকে বললে যে আমার এই টেস্টগুলো করে দেন, এটা কোনোভাবেই রাজি করানো খুব কঠিন কাজ। মানে আমি যেখানেই যাই, তার মধ্যে আরেকটা বড় সমস্যা, আমাকে ইংলিশে এরা রিপোর্ট দেয় না। আমাকে এই রিপোর্টগুলো দিবে, সেটা আসে জাপানিজ ভাষায়। সেটা যদি ইংলিশে চাই, সেটার জন্যও লাগবে আবার হয়তো খুব বলে কয়ে অনেক কিছু বোঝায়, সেটার জন্য আরো 1 সপ্তাহ 10 দিন। তা নিয়ে আমি এখন ভয় পেয়ে যাচ্ছি যে এটা তো আমার কোনোভাবে তাদেরকে কনভিন্স করে অনেক পথ ধরে যদি সম্ভবও হয়, সেটা আমার মনে হচ্ছে 1 মাস লেগে যায় নাকি। তো এটা কি হইতে পারে? আমি তো একটু ভয় পেয়ে গেলাম আসলে শুনে কথাটা। আচ্ছা, এই প্রথম বিষয় হলো, জি, এটা বাংলাদেশে যারা উপস্থিত আছেন তাদের জন্য এই তারিখটা একেবারে বাধ্যবাধকতা আছে এখন পর্যন্ত। প্রবাসীদের জন্য, যারা প্রবাসী আছেন, আপনাদের তো নিবন্ধনের সময় কিছু প্রবাসী লেখা আছে, আমাদের নোট আছে, এগুলা দেওয়া আছে, আমাদের মিনিস্ট্রিতেও দেওয়া আছে যে কারা কারা প্রবাসী থাকেন। তাদের ব্যাপারে আলাদা একটা নীতিমালা স্বাস্থ্যের ক্ষেত্রে আসার কথা, এবং
মৌখিকভাবে তারা বলে আসবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা চিঠিটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো আপনাদেরকে কিছু বলতে পারতেছি না। তো জি, এটা অফিসিয়াল তো কিছু একটু ভয়ের ব্যাপার হয়ে এই গেল। কারণে আপনাদের জন্য একটা ব্যবস্থা আসবে, তো সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন, খুব বেশি টেনশনের কিছু নাই ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ ভরসা। আরেকটা একটা ব্যবস্থা কোশ্চেন হবে। ছিল, সেটা হচ্ছে কোরবানির ব্যাপারে। জি জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, জি হ্যাঁ, বলেন বলেন। কোরবানিটা যদি আপনাদের সাথে কোনো কারণে একদম না পেরে, ব্যাংকে না পেরে আপনাদের সাথে যোগ দিলাম, সেটা তো একটু বললেন কয়েকজনের হলে আপনি পারবেন। এখন আমরা রিকোয়েস্ট করতে করতে কয়জন হবে সেটাও তো আপনারা জানেন না। এখন আমি যদি ব্যক্তিগতভাবে আমার সৌদি আরবে যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকেন, উনাদেরকে বলে করাই, সেটা কি সম্ভব? কোরবানির ক্ষেত্রে আপনাকে সবার আগে খেয়াল রাখতে হবে মাসাল্লার ক্ষেত্রে, বা কোরবানি কিন্তু সৌদি আরবের যে কোনো জায়গায় দিলে হবে না, ইভেন মক্কারও যে কোনো জায়গায় দিলে হবে না, একটা নির্দিষ্ট জায়গায় হারাম দিতে হবে। শরীফের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। মানে একটা হুদুদের একটা এরিয়া আছে, এটার মধ্যে দিতে হবে। আমরা আচ্ছা, আচ্ছা। অনেক ক্ষেত্রে আমাদের কাছে এরকম রিপোর্ট আছে যে প্রবাসী যে স্থানীয় ছেলেপেলে থাকে, আমাদের দেশীয় ছোট ভাইরা থাকে, তো ওদের কাছে কোরবানি দিলে ওরা থাকে যে একটু পাহাড় অঞ্চলে সস্তা জায়গায়, ওইখানে আচ্ছা, নিয়ে আচ্ছা। কোরবানি করে ফেলে। যেটাই বলুক আমাদেরকে, বেশিরভাগ ক্ষেত্রে ওরা এটা হয়ে গেছে ও, দিলেই হয়, আচ্ছা, মক্কার মধ্যে দিলেই হয়। এই একটা বিষয় আশঙ্কা থেকে যায় সবসময় ওদেরকে নিয়ে। আচ্ছা। ওরা মাসলার বিষয়টা এত গুরুত্ব দেয় না, কয় এটা হয়ে যাবো, কোরবানি দিলেই হয়, কোরবানি এক জায়গায় দিলেই হয়। তো এরকম খুব সহজভাবে দেখে। যদি আপনার একেবারে বিশ্বস্ত এবং হজ সম্পর্কে তার আইডিয়া ভালো থাকে, এবং উনি মক্কার হুদুদ সম্পর্কে জানেন, তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় আপনি দিতে পারলে। তো এই সব বিষয়ে একটু খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আপনি নিজ দায়িত্বে দিতে পারলে আমাদেরকে শুধু আচ্ছা, মেসেজ দিয়ে আর যদি জানাই না দেবেন যে পারি তাহলে কোরবানি আমি আপনাকে করবো। জানাবো। মানে না এটা হবে, আমি কালকে অসুবিধা কথা বলে দেখি। মানে অসুবিধা নেই, আমার অসুবিধা নেই। আমার পরিচিত আছেন সৌদিরই লোক, উনি সৌদির নাগরিক। উনি আমাদের প্রতিবেশী ছিলেন তো, যে এখানে আমার এই শহরে। তো আমাদের সাথে এখন আত্মীয়র মতো সম্পর্ক, কিন্তু উনি মক্কা মক্কা দুর্ভাগ্যজনক থাকেন? যে উনি থাকেন দূরে, এটাই হচ্ছে। কিন্তু উনি দূরে থাকলে তো হবে না, এখন যেটা বুঝলাম। একেবারে মক্কার একেবারে কাছাকাছি হ্যাঁ। থাকতে ছোট্ট একটা এরিয়া আছে হুদুদ এটার মধ্যে, জি। এরকম অনেক সময় হয় আর কি। আচ্ছা, তাহলে আপনাদের সাথে দিতে হলে কবের মধ্যে আমাকে জানাতে হবে, যদি আপনারা ওদেরকে একটু অনুরোধ করি? আমাদেরকে নোটিশ করে দিয়ে যে আপনি ব্যাংকের মাধ্যমে দিতে চাচ্ছেন না, এরকম বাকিটা আমরা পরে বলবো, এর সময় আছে এগুলো নিয়ে আমাদের। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসসালাম। আর জি আর একদিন, কোনো ভাই? সরি আরেকটু আমি একটা কথা, আরেকটা আমাদেরকে একদিন যদি একটু আপনি হজের মানে পোশাকের ব্যাপারে, ওই ওয়েদারে বলুন। ছেলেদের মেয়েদের পোশাকটা কি হওয়া উচিত, কি কি জিনিস অবশ্যই নিতে হবে, একটা সেশন যদি পরে অন্য কোনো দিন করতে পারেন। খুব দ্রুত সময় আমরা শুধু প্রশ্ন উত্তর পর্ব করবো, আপনারা প্রশ্নগুলো রেডি রাখবেন, আমি শুনবো আর উত্তর দিব, জি, কোনো ওকে, বয়ান হবে না। ওকে, ওকে, অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। গফর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। গফুর ভাই একটু সুযোগ যদি দেন আমাকে। জি 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 জি, সরি সরি। জি জি। ভাই আমি হয়েছে কি, ওই মেডিকেল টেস্ট গুলো কুর্মিটোলা থেকে করিয়েছি। তো আগামীকাল আমি রিপোর্টটা পাবো, কিন্তু ফরহাদ সাহেব যেটা বললেন, কুর্মিটোলা হসপিটালে নাকি ওই সিভিল সার্জনের কোনো সাব অফিস নেই। তো সেক্ষেত্রে তাহলে আমি কি করব? পার্শ্ববর্তী অন্য কোনো হসপিটাল থেকে নিয়ে নিতে হবে, ওখানে লিস্টে আশপাশে কোনটা আছে একটু দেখে। আমরা আমরা আমাদেরকে সরকার যেটা জানিয়েছে তাতে আছে। এখন একজন লোক তথ্য দিছে, ওনার তথ্যটা কোনো কারণে মিস্টেকও হতে পারে, ভুল হতে পারে, আপনি জি গিয়ে জি জি। দেখেন। হ্যাঁ, আমি আমাদেরকে ইনশাল্লাহ সরকারের আগামীকাল পক্ষ যাব। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আছে ওখানে। বাকি যিনি তথ্য দিচ্ছেন তিনি পান নাই। এখন হইতে পারে এটা একটা সাময়িক ডেস্ক করছে ওইখানে, হয়তো উনি তখন ডিউটিতে হয়তো উনি ছিলেন না, এমনও হতে পারে। বাকি আমরা তথ্যটা রোববার অফিস করলেই আবার ধর্ম মন্ত্রণালয়কে জানাবো যে কুর্মিটোলায় আপনাদের পাওয়া যাচ্ছে না। যদি আপনিও না পান তাহলে একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা লিখিতভাবে জানাবো। আচ্ছা, গফর না ভাই, পেলে তাহলে আমাকে কি সিভিল সার্জন অফিসে যেতে হবে নাকি? না, সিভিল সার্জন অফিসে যাওয়ার দরকার নেই, পার্শ্ববর্তী অন্য কোনো হসপিটাল থেকে এটাই করে নেবেন, সিলটা মেরে নেবেন যে আমি কুর্মিটোলা দিয়ে টেস্ট করে আসছি, এটা দিয়ে দেন, যে কোনো দিয়ে দিবে, এটা দিয়ে দিবে না? দিয়ে দিবে। জি জি আচ্ছা, গফর ভাই, আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছি। থ্যাংক ইউ। জি 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 জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গফর ভাই, আমি সব টেস্ট করেছি, আপনি রিপোর্ট কি পেয়েছি। কানাডায় না বাংলাদেশে? আমি বাংলাদেশে, ইনশাআল্লাহ বাংলাদেশে, জি, বলেন আগামীকালকে বলেন। আপনার সাথে দেখা করতে আসবো। তো ইনশাল্লাহ, বলেন আমার বলেন।
যেটা অভিজ্ঞতা আমি একটু শেয়ার জি করি, আমার মনে হয় অনেকেরই উপকার হবে। আমি জি জি 14 তারিখে আমি সবগুলো রিপোর্ট পাই। আমি জি করিয়েছি হলো মুগদা মেডিকেল থেকে। আচ্ছা জি আমি 13 তারিখে টেস্টগুলি করাই, 14 তারিখে রিপোর্ট পাই। জি রিপোর্ট পাওয়ার পরে ওদের কাছে যে মানে ওদের অ্যাটিটিউড দেখে মনে হলো তারা অনেক অভিজ্ঞ। ওরা রিপোর্ট পাওয়ার পরে আমাকে বলল যে আপনি 4 তলায় চলে যান। জি 4 তলায় যাওয়ার পরে এই যে যে মেডিকেলের যে টেস্টের এই বারকোড কিউআর টেস্টটা, কোড এইটা ওরা রেখে দেয়। রেখে জি দেয় আমার সবগুলি টেস্ট দেখে ওরা ওইগুলিতে টিক মার্ক দিয়ে রেখে দিয়ে ওনারা যেটা করছে, আমাকে ছোট্ট একটা কাগজ দিয়ে দিছে। জাস্ট এই এই কাগজটা এতটুকু সিল আচ্ছা টিল জি দিয়ে মেডিকেল অফিসার দিয়ে দিছে। জি দিয়ে দেওয়ার পরে ওনারা বলছে যে এখন আর আপনার কোনো কিছু করার নাই, যা সব হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনার মোবাইলে SMS চলে আসবে কোন দিন টিকা দিতে হবে। জি তখন সেই অনুযায়ী এই কাগজগুলো নিয়ে আবার আপনি চলে আসবেন। ঠিক আছে দিয়ে দেবেন জি এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আমার মনে পারফরমেন্স হয় যারা এখানে যাচ্ছেন, এরকম মেডিকেল অফিসার রা এই জিনিসটা সব চেক করে ওনাদেরকে হয়তো পরবর্তীতে আহ, জি ওনারা বললেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর পরই টিকা দেওয়া শুরু করবে, 8 তারিখের পরে জি 8 তারিখের পরে। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। এখন হ্যাঁ, আমি জানি না যে হয়তো সব এই ঠিকঠাক মতো এই হয়েছে কিনা। হসপিটালে যিনি ছিলেন উনি হয়তো আগে দুই এক কাজ করেছেন। বেশিরভাগ হসপিটাল সমস্যা হচ্ছে ওনারা নতুন, এই কারণে যারা দুই এক বছর আগে কাজ করেছেন তাদের কাজগুলো আসলে সুন্দর হয়। সুন্দর না, হয়েছে। কাজটা ভালো এখন ছিল। এখানে যে মেডিকেল অফিসার সাইন সিগনেচার করে দিয়েছেন, এটাই এনাফ কিনা এটা কয়েকদিন পরেই বোঝা যাবে আর কি। হ্যাঁ না সেটাই এনাফ ওরা এটা এখন সিস্টেমে আপলোড দিয়ে অনলাইনে এই কিউআর কোডটা দিয়ে দেবে এটা আমরা পেয়ে যাব অনলাইনেই আপনাদেরটা আচ্ছা যখন আমাদের জন্য এটা উন্মুক্ত করবে তখন আমরা বলতে পারবো কাটটা কাটটা পাইছি কাটটা কাটটা পাই নাই সেক্ষেত্রে হয়তো ওকে, আরেকবার দৌড় করা লাগতে পারে জি সেটাই। আমাদের হ্যাঁ জন্য হ্যাঁ, এখনো উন্মুক্ত করে নাই অনলাইনের এই সিস্টেমটা জি জি, ধন্যবাদ। হ্যাঁ, জি। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন আমরা আসসালামু আলাইকুম। প্রোগ্রামটা শেষের দিকে জি ওয়ালাইকুম আচ্ছা, ওই যে আসসালাম এক ভাই দেখলাম যে কুমিটোলায় করাইছে, উনি একটু যে ওনার কাছে প্রশ্ন ছিল যে কুমিটোলায় আসলে হ্যাসেলের মানে কি অবস্থা, আমি কুমিটোলা করাবো তো, মানে ওখানে এখন কি হাজিদের জন্য আলাদা লাইন শুরু হয়েছে না কি অবস্থা লেটেস্ট জানাতেন। সম্ভবত উনি আব্দুল গাফফার সাহেব, পাটোয়ারি সাহেব মনে হয়। জি জি জি, আসসালামু আলাইকুম। জি আসসালাম ভাই, আমি অ্যাকচুয়ালি কুর্মিটোলায় করিয়েছি। কুর্মিটোলায় আহ হাজিদের জন্য মানে টাকা রিসিভের কাউন্টার ভিন্ন, বাট আপনার যে বিভিন্ন টেস্ট গুলো করবেন সেটা জি কিন্তু ভিন্ন না, সেটা সবার সাথেই। এবং আমি আহ, 1টার সময় গিয়েছি, আমার শেষ হয়েছে 2:30টার সময়। আচ্ছা এখানে সবচেয়ে বেশি সময় লাগে এক্স রেতে। এক্স এক্স রেতে বিশাল লাইন, একেবারে এক্স রে রুম থেকে শুরু করে হসপিটালের একদম ফ্রন্টে পর্যন্ত চলে যায় লাইন। এটার ক্ষেত্রে আমি বলতে চাই যে এটা আমার অভিজ্ঞতা। আমি সবগুলি টেস্ট মাত্র 40 মিনিটে করেছি। যখনই আমি পরিচয় দিছি যে আমি হজের জন্য করতেছি, তখনই কিন্তু সবাই একটু আমাকে প্রেফারেন্স দিচ্ছে। আচ্ছা না না বুঝলে? না, এখানে হাজি তো অনেক, সবাই হাজি, হুম, তারপরেও বাইরের তাহলে লোকও তো আছে। না, হাজিদের জন্য আমি আপনার মুগদাতে এখানে পেয়েছি। শুধু হাজিদের জন্য শুধু কাউন্টারটা সেপারেট, বাট হুম, টেস্ট গুলো সব হয়তো একসাথে। প্রথম প্রথম দিন একটু এলোমেলো ছিল ওর আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে ধর্মতলা থেকে চাপ আছে প্রচন্ড অনেক হাজী ওই সাহেব প্রথম এদেরকে দিন করাতে হবে প্রথম দিন ইত্যাদি তারা কাউন্টারও আলাদা করেনি, এখন কাউন্টারটা বাকি আলাদা করেছে জি জি বাকি ফার্স্ট মুগ্ধ ফ্লোরে। হসপিটালের অভিজ্ঞতা অনেকেরই ভালো মুগ্ধ হসপিটালে নাকি আলাদা করে একটু দেয় প্রাধান্য দেয় যতটুকু আমরা জানতে পেরেছি তো আশা করি যে এই জটিলতা গুলা কেটে গেছে ইনশাল্লাহ এখন থেকে অসুবিধা হবে না গভর্নমেন্টের সাথেও আমাদের গতকালকে লম্বা মিটিং হয়েছে এই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই মানে কোনো না কোনো ভাবে কথা হয় আমরাও সজাগ আছি আপনাদের যে এই সুবিধা অসুবিধা গুলো যেগুলো শুনি এগুলা তাদেরকে জানাবার চেষ্টা করি এবং সমাধানেরও চেষ্টা হয় আল্লাহ ভরসা না, আমি আসলে শুরুতে এবার আপনাকে এই প্রশ্নটা করতাম কিন্তু আপনি উত্তর পেয়ে গেছে অলরেডি যে কেন আসলে গভর্নমেন্ট বাধ্যবাধকতা করলো আর কি, মানে সরকারি থেকে। অন্যান্যবার তো আসলে এত ছিল না। তো এর পরে এত আপনাদের চাপ উত্তর ছিল দিলেন আর কি। জি, যে বিষয়টা আসলে একটু সেন্সিটিভ আর কি।
আমাদের জন্য একটু লজ্জারও আর কি বিষয়টা। হসপিটালে লজ্জা কেন পাওয়া উচিত। 5 জন 7 জন 10 জন যাইতে এটা বুঝি না। আশপাশে সব রুমের লোক ডাইকে তারপরে নিয়ে যায়। এরা এরা কারা তাও জানি না। আমার এজেন্সিতে কিন্তু এমনটা ঘটে না। এই যে মিজান ভাই 2বার গেছেন, মনোয়ার ভাই গেছেন, আমার এজেন্সির লোকজন হজে মানে হসপিটালে তো খুবই রেয়ার কেস যে আমরা হসপিটালে গেছি, 2 জন 1 জন যাওয়া লাগছে কখনো। কিন্তু এই রিপোর্ট গুলো একেবারে পাসপোর্ট নাম্বার দিয়ে তারপর 69,000 হাজি ট্রিটমেন্ট নিছে এরকম, মানে তাও তো সেই জটিল অজ্ঞান একটা। হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলেন ওই যে একজন বোনকে, এরকম। নর্মালি আল্লাহর রহমত আর যে আমরা আর সুস্থ একটা বিষয় ছিলাম। হচ্ছে যে এই যে আমাদের টুকটাক আসলে মনোয়ার ভাই, অসুস্থতার জন্য মনোয়ার কিন্তু ভাই একটা আমাদের এই যে বাংলাদেশের হজ মিশনের হাসপাতাল কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস যথেষ্ট দেয়। যথেষ্ট। আর মনোয়ার ভাইও আমার সাথে হজ করছেন আলহামদুলিল্লাহ 2বার বা 3বার। মিজান ভাই করছেন। জানেন যে আমাদের এই যে সিসার ব্যবস্থাপনাটা, এই কারণে অনেকে হজটা সহজ হয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা শারীরিকভাবে একটু সুস্থই থাকেন আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা 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 সত্য। মানে আপনার এই যে আহ, হজ ব্যবস্থাপনার মধ্যে আমি এর আগে অন্যদের সাথেও গেছি, সেখানে যে ব্যবস্থাটা ছিল ইন জেনারেলি সবাই চেষ্টা করে একটা কি বলবো, কাবা শরীফের কাছে নিয়ে সরাসরি আগে উঠাইতে পারলে মানুষের একটা স্যাটিসফ্যাকশন পায়। এই সেই স্যাটিসফ্যাকশন দেওয়াতে কি হয়, হজের মূল কার্যক্রমটা একটু কষ্টসাধ্য হয়। বাট শুরুতেই যখন আপনি নিয়ে যে সিসাতে ওঠান, যেটা জামারার পাশে, আর ওই যে স্পেশাল গাড়ির যে ফ্যাসিলিটি পাওয়া যায়, যে বিশেষ করে হাঁটা লাগে না, হোটেল জি থেকে জি একদম শুরু করে মিনা, আরাফা, মুজদালিফা হয়ে আবার হোটেল পর্যন্ত গাড়িতে, এই জি সার্ভিসটা। আর আপনার হোটেল থেকে জামারাতে যাওয়াটা জাস্ট হাঁটা দূরত্ব, জি এই সার্ভিসটার জন্য যে কষ্টটা হয় না, মানে মানুষ মূল অসুস্থতার সময়টাই যে আরামটা পায়, আলহামদুলিল্লাহ এইটা আমার খুব ভালো লাগে। অন্যদের ওটাই ওই যে আলহামদুলিল্লাহ। আমি কাবা ঘরে যেত, আমি হজের সময় তো আমি কেউই কাবা ঘরে থাকতে পারতেছি না। হজের থাকতে ওই পারতেছি না। সময়গুলো তো আমাকে তো মিনায় থাকার কথা, জি তাই না? মিনায় থাকার জায়গায় আমরা মিনার পাশে ওই সিসাতেই ছিলাম। তো সুতরাং এই সময়টা তো হজের বিধানেই কাবা ঘরের পাশে থাকার কথা না, মক্কায় থাকার কথা না। তো জি সেই কয়দিন আমরা হিসাতে ছিলাম, আরামের সাথে ছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে যখন মক্কায় ফিরে আসছি, তখন তো মক্কায় কাবা ঘরে ইবাদতের জন্য প্রচুর সময় পাওয়া যায়। জি জি আলহামদুলিল্লাহ। এটাই আর কি, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আশা করি যে অন্যান্য বছরের তুলনায় এবছর হজ ব্যবস্থাপনা আরো আমাদের সুন্দর হবে। যে ব্যবস্থাপনার দিকে আগাচ্ছি, বাকি আল্লাহ সফলতা দানের মালিক আল্লাহ। আশা করি সকল হাজী সাহেব অত্যন্ত সন্তুষ্ট হবেন সার্বিক ব্যবস্থাপনায় ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল বা জি 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 প্রধানমন্ত্রী, ওই যে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের একটু ডিস্টার্ব করছিল বা অসহযোগিতা করছিল, আপনার একটু ফলো আপ দিয়েছেন? আমি রবিবারে যাব সমস্ত রিপোর্ট নিয়ে। আচ্ছা আচ্ছা। আমরা ওভারঅল প্রত্যেক সিভিল সার্জনকে যোগ মানে ভার্চুয়ালি আইনা সবার সাথেই আমরা একটা মিটিং করছি। একদম 64টা জেলার সিভিল সার্জনকে এই জুমে আইনা তারপর মিটিং করছি, কি কি অসুবিধা হচ্ছে, কোথায় কি হচ্ছে। টোটালি আমরা একটা মিটিং করছি প্রায় 1.5 ঘন্টা ব্যাপী। এবং তারা বলছে যে তারা আলাদা ডেস্ক এবং হাজিদেরকে অগ্রাধিকার দিয়ে 1 মিনিটও কোথাও দাঁড়ায় না থাকতে না হয়, এই ব্যবস্থাও তারা করবে। না, এই ওয়াদা আমরা করছে। এরপরে গতকালকে আমাদের মিটিং আমরা ওই আমি মানে সিভিল সার্জন অফিসে যাব, সেটা একটা ডিফারেন্ট প্লেসে, হ্যাঁ, ওই হাসপাতালের সাথে না, ওটা আলাদা একটা অফিস। হসপিটাল গুলো সিভিল সার্জনের তত্ত্বাবধানে চলে, তো উনি এই ইনফরমেশন গুলো ওনার হসপিটালে দিবে। আচ্ছা, না এখন আমরা রিপোর্ট, আমি আমার ব্যক্তিগতভাবে রিপোর্ট গুছাইছি সবগুলো নারায়ণগঞ্জে, একটা নিচে ঢাকা মেডিকেল থেকে এক্সরেটা। এখন ওই রবিবারে যাব সিভিল সার্জনের অফিসে, ওইটা ডিফারেন্ট একটা দপ্তর, হসপিটাল বুঝতে থেকে পারছি অনেক দূরে, 2 কিলোমিটার দূরে। বুঝতে তো তো সেই ক্ষেত্রে তাদের মানে কি ধরনের সার্বিক তাদের সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। ওদের সব ওদেরকে মানে বলা হয়েছে ওনাদেরকে। ওনারা আশা করি যে একদম আন্তরিকতার সাথে সহযোগিতা করবেন। জি। কিছু হাজি গিয়েছিলেন কয়েকদিন আগে, আপনি তো এখানে আমাদের গ্রুপ। প্রথম দিকে একটু জটিলতা হয়, ওরা বুঝেই সারতে পারে না যে কি হয়েছে। কেউ কোনো কোনো সিভিল সার্জন বলে টিকা আসে না, এত তাড়াতাড়ি আসছেন কেন। মানে এটা যে টিকার ফাংশন না, এটা অন্য বিষয়। এটাও প্রথমে আর আমলেই নিতে পারে নাই, বুঝতেই পারে নাই। মনে কর তারা অভ্যস্ত 20 বছরের একরকম অভ্যস্ততা, হঠাৎ করে নতুন একটা কিছু আসছে, এটা আর বুঝতে পারে নাই। অন্যান্য বছর এখন সরকারি ইয়েতে হয় না, না টেস্ট গুলো। না না না, আচ্ছা, ওই যে তবে বললাম যে বুঝতে ফটোকপির দোকান থেকে কিনে আনে নাম লেখা। ওকে, একটা প্যারাডাইম শিফট হয়েছে, মানে অনেক উলট পালট হয়ে গেছে, যে নতুন
এটা এর আগেও বলুন। দেওয়া লাগছে, আমরা ওই ফটোকপির দোকান থেকে কিনা দিয়ে দিছি। সহজ কথা বলি, খারাপ বলেন ভালো বলেন, বাকি হচ্ছে কি পারা যায় না। অনেক সময় পারা যায় না বলতে আমরাও এত সিরিয়াস গভর্নমেন্ট হয় না, আমরাও হাজী সাহেবদের জানাইছি, তারা সময় মতো করেন নাই, তখন কোনো একটা কিছু দিতে হবে তো দিয়া শেষ করছি। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে আর কি। আর মেজরিটি হয়েছে যে তারা প্রাইভেট থেকে করে দিছে, আমরা ওইটা কি জমা দিয়ে দিয়েছি। তো প্রাইভেটে অসুবিধা ছিল না। গত বছর ইসলামী ব্যাংক 1,000 টাকা একটা দিছিল, প্যাকেজ দিছিল। ইবনে সিনা 1,000 টাকায় প্যাকেজ দিছিল। অনেকে করে ফেলছে, তো সেটা ছিল দুই চার। দেখা যায় যে একটা অংশ তারা শেষ পর্যন্ত হয়তো পারে নাই, না পারে তখন তো আমাদের ভিসা করতে হবে, না হলে তো বিরাট জটিলতা, উনি যেতেই পারবেন না। তখন আমাদের কিছুটা এলোমেলো করতে হয়েছে, যে কাগজ কিনা করে দিছি। যদিও তাদেরকে টেস্ট করাইছি, কিন্তু আমাদের সময় মতো একটা কিছু দাখিল করাতে হবে, তাই আমরা ভিসাটা শেষ করছি, পরে টেস্ট করাইছি। এভাবে যত হয়েছে। যত চার সেটাই। আগে পরে করছি আর কি, এভাবে করছি। আর নাহলে আমার হাজী আগে সাহেব মনে করে করবে আমার ওরকম স্বাস্থ্য এরকম টেস্ট মানুষ। হয় নাই, তাহলে যেতে পারবো না। জি জি, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। কিন্তু এই জটিলতাটা তো আমরাই টাইনে আনছি, আবার এটা দিয়ে আল্লাহ আমাকে পরিত্রাণও দান করুক। এটা হলো সহজ কথা। এগুলো জটিল লাগে, এত জটিলতা করা কঠিন বাংলাদেশের। আমরা কি শেষ করতে পারি কিনা? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষের দিকে যাই, আপনারা বললে। জি, আমরা দ্রুত সময় আরেকবার মিটিং করব, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ভিসা টিসা কিভাবে করব, এবং হোটেল মোটেল গুলো সব শেষ হয়ে গেলে এই সপ্তাহে শেষ হয়ে যাবে করা, তারপর হোটেল মোটেল ডিটেলস নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর একটা প্রোগ্রাম করব। সেদিন আমি শুধু হোটেল ইনফরমেশন গুলো দেবো, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বিভিন্ন বিষয়, মাসলা মাসাইল ইত্যাদি যত রকম প্রশ্ন থাকে ওইদিকে যাবো। আপনারা সেই প্রশ্নগুলো করবেন। আমি থাকবো, মুফতি আব্দুল্লাহ ফরহাদ সাহেব থাকবে, মুফতি মিজানুর রহমান সাহেব থাকবে, মুফতি আনোয়ারুল ইসলাম সাহেব থাকবে। আমরা যারা গাইড হিসাবে যে সমস্ত মুফতি সাহেবরা থাকেন সবাই থাকবেন। আপনারা প্রশ্ন করবেন, আমরা একে একে এক একজন উত্তর দিব ইনশাআল্লাহ। সালাম তালিম আলাইকুম। সেশন শুরু করতে হবে। জি, সেটাই। জি, জি, জি। সালাম আলাইকুম।